হ্যাঁ। তো লাস্ট ক্লাসে আমরা অপেম্প শুরু করেছিলাম এবং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এটার মোটিভেশন কি সেটাও ডিসকাস করেছি। আবার এটা প্র্যাকটিক্যালি একটা আইসি যেটা নিয়ে আমরা সামনে ল্যাবে কাজ করব। সো আইসিটার পিন ডায়াগ্রাম কেমন হয় যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, তো এটা নিয়েও আমরা ডিসকাস করেছি। আবার এটার সার্কিট সিম্বল কেমন হয় এরকম, আহ, এবং এই সার্কিট সিম্বলে আইসির কোন কোন পিন গুলাকে আমরা দেখাই, সেগুলোও লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। আবার এটার যে ফিচার গুলা, সেই ফিচার, তিনটা ফিচার সম্পর্কে আমরা জেনেছি। যেমন দুইটা পাশাপাশি লেখা আইডিয়ালি ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন হওয়া উচিত, এবং প্র্যাকটিক্যালি আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি আইডিয়ালের কাছাকাছি এই আইসিটা থেকে। তো যেমন এ ইনফাইনাইট, এ মানে হচ্ছে ওপেন লুপ গেইন। সো এটা কোনো একটা ভোল্টেজকে ইনফাইনাইট টাইমস বড় করবে আইডিয়ালি, আর প্র্যাকটিক্যালি 10,000 থেকে এটা 10 টু দি পাওয়ার 6 টাইমস পর্যন্ত বড় করবে। বাট লাস্ট ক্লাস আমি এটাও ডিসকাস করছিলাম যে আসলে এত বড় ভোল্টেজ আমরা কখনোই পাই না। অপ এম্প কতটুকু ভোল্টেজ দিতে পারবে সেটা লিমিটেড বাই দিস টু সাপ্লাই ভোল্টেজেস, যে এই যে প্লাস ভি স্যাচুরেশন এবং মাইনাস ভি স্যাচুরেশন যেটাকে আমরা বলছি, এখানে যত ভোল্টেজ আমরা দিয়ে রাখবো দুইটাতে, অপ এম্প এর চেয়ে বেশি ভোল্টেজ কখনোই দিতে পারবে না। ঠিক আছে, হয়তো ম্যাথমেটিক্যালি বড় ভোল্টেজ আসবে বাট প্র্যাকটিক্যালি আমরা এটা পাবো না। আচ্ছা, এরপর অপ এম্পের ইনপুট সাইড থেকে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখি, অর্থাৎ ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্স বলে, সেটা হচ্ছে আইডিয়ালি ইনফাইনাইট। আর যেটার রেজাল্ট হিসাবে বা যেটার কনসিকুয়েন্স হিসাবে আমরা অপ এম্পের ইনপুট সাইডে কোনো কারেন্ট আসলে দেখতে পাই না। অর্থাৎ যে ইনপুট, যে দুইটা টার্মিনাল আছে, 2 আর 3 নাম্বার পিন, এই দুইটা পিনের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলে ইনফাইনাইট। সো ইনফাইনাইট মানে ওপেন সার্কিট, তার মানে এই দুইটা টার্মিনালে কোনো কারেন্ট ফ্লো হওয়া পসিবল না। আর প্র্যাকটিক্যালি এই রেজিস্ট্যান্সটা বেশ বড়, এটা 2 মেগা ওহমের মতো, এবং কারেন্ট গুলোও খুবই ছোট রেঞ্জে থাকে। আচ্ছা, এরপর আমরা আউটপুট রেজিস্ট্যান্স অর্থাৎ আউটপুট টার্মিনাল অপ এম্পের আর সার্কিটের গ্রাউন্ডের সাথে যদি আমরা, সার্কিটের গ্রাউন্ড বলতে অপ এম্পে যে এই ভোল্টেজ গুলো দিব, একটা প্লাস ভি স্যাচুরেশন একটা মাইনাস ভি স্যাচুরেশন, যেটা অপ এম্পকে চালানোর জন্য সবসময় দিতে হবে, এই দুইটা ভোল্টেজের যে কমন পয়েন্ট বা যেটাকে রেফারেন্স বা গ্রাউন্ড বলছি, ওই গ্রাউন্ড এবং আউটপুট পিনের রেসপেক্টে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা আইডিয়ালি 0 হওয়া উচিত। আর প্র্যাকটিক্যালি এই রেজিস্ট্যান্সটা 75 ওহমের মতো হয় এই আইসির। সো আমরা যদি কিলো ওহম রেজিস্ট্যান্স ইউজ করি তাহলে সেটার রেসপেক্টে ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক বড় এবং আউটপুট রেজিস্ট্যান্সটা অনেক ছোট। হ্যাঁ, এটাই ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, যার কারণে আমরা এখন থেকে সবসময় অপ এম্পের সার্কিট গুলোতে কিলো ওহম রেজিস্ট্যান্স দেখতে পাবো। আচ্ছা, এরপর এতটুকু ছিল হচ্ছে লাস্ট ক্লাসের রিক্যাপ। তো আমরা এখান থেকে ম্যাথে যাব বা আরেকটু অ্যানালাইসিস করব এটা নিয়ে। তো এতক্ষণ যে আমরা আহ, দেখে এসেছি যে অপেমকে অ্যাম্প্লিফায়ার বলছে, সো এটা অ্যাকচুয়ালি কোন ভোল্টেজটাকে অ্যাম্প্লিফাই করে, এটা একটা কোয়েশ্চেন। যে ভোল্টেজ তো ইনপুট তো আসলে দুইটা, সো তাকে দুইটা ভোল্টেজ দেওয়া যাবে এবং আউটপুট একটা ভোল্টেজ পাবো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে অপেম্পের আউটপুট কারেন্ট কিন্তু জিরো না। আউটপুট কারেন্ট মানে জিরো হতে পারে, অথবা কোনো কারেন্ট কিন্তু অপেম্প আউটপুটে দিতে পারে। ইনপুট কারেন্ট জিরো বাট নট আউটপুট কারেন্ট। যেমন কোনো একটা আউটপুট ভোল্টেজ যদি থাকে এবং এটা একটা ক্লোজ সার্কিট যদি হয়, ফর এক্সাম্পল একটা রেজিস্টর গ্রাউন্ড করে দিচ্ছে, তাহলে কিন্তু এই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, যেহেতু এখানে একটা ভোল্টেজ আছে। হ্যাঁ, ভোল্টেজটা পজিটিভ থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে, এটার উপর ডিপেন্ড করবে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে। বাট এটা ইমপ্লাই করতে চাচ্ছি যে অপেম্পের আউটপুট কারেন্ট জিরো হতে পারে, আবার নন জিরো হতে পারে। ঠিক আছে, অপেম্প আউটপুট কারেন্ট দিতে পারে। এবং কতটুকু আউটপুট কারেন্ট দিতে পারে সাধারণত, যে আইসিটা আমরা ইউজ করছি প্র্যাকটিক্যালি, এই আইসি থেকে অপেম্পের সর্বোচ্চ 25 মিলি অ্যাম্পিয়ারের মতো কারেন্ট হচ্ছে অপেম্প দিতে পারে। ঠিক আছে, তো আমরা ল্যাবে যখনই ইউজ করব তখনই এটা চাইলে মেজার করে দেখতে পারবো অপ এম্পের আউটপুট কারেন্ট কত আসে, এবং থিওরিটিক্যালি তো বের করতে পারবো। বাট সবসময় অপ এম্পের ইনপুট কারেন্ট কিন্তু জিরো হবে। ঠিক আছে, যেটাকে আমরা আই মাইনাস দিয়ে বোঝাচ্ছি নেগেটিভ টার্মিনালের ইনপুট, আর আই প্লাস দিয়ে বোঝাচ্ছি পজিটিভ টার্মিনালের ইনপুট। আর এখানে ভি মাইনাস ভি প্লাস দিয়ে এখন থেকে যতবার আমি ভি মাইনাস ভি প্লাস লিখবো, এটার মানে হচ্ছে আর নেগেটিভ এন্ডের ভোল্টেজ, নেগেটিভ ইনপুটের ভোল্টেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যেহেতু এগুলো নোড ভোল্টেজ, সো সবসময় একটা রেফারেন্সের রেসপেক্টে আমরা ভোল্টেজ গুলোকে বের করব। এবং ভি প্লাস মানে প্লাস এন্ডের ভোল্টেজ বুঝাবো, প্লাস ইনপুটের ভোল্টেজ, যেটাও গ্রাউন্ডের রেসপেক্টে। ঠিক আছে। আচ্ছা, এখন
তো যে কোয়েশ্চেনটা করছিলাম যে অপেম্প, আমরা বারবার বলছি অপেম্প অ্যাম্প্লিফায়ার, সেটা ইনফাইনাইট টাইমস অ্যাম্প্লিফাই করতে পারে একটা ভোল্টেজকে, বাট প্রশ্ন হচ্ছে কোন ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করবে, তার তো দুইটা ভোল্টেজ ইনপুটে। তো সে যেটা করে, অপেম্প সবসময় দুইটা ভোল্টেজের ডিফারেন্সকে সে অ্যাম্প্লিফাই করে। অর্থাৎ ভি ডিফারেন্সটাকে বা ডিফারেন্সিয়াল ভোল্টেজটাকে ভিডি বলছি। ঠিক আছে, ভিডি মানে হচ্ছে সবসময় প্লাস ইনপুটে যে ভোল্টেজ আছে মাইনাস নেগেটিভ ইনপুটে যে ভোল্টেজ আছে সেটা। তো অপেম্প যেটা করে, তার আউটপুট ভোল্টেজ হয় সবসময় এই গেইন টাইমস এই ভোল্টেজ ডিফারেন্সটা। ঠিক আছে, এটা হচ্ছে অপেম্পের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন। তার মানে সে যে ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করে সেটা হলো কোনো একটা ইনপুটের ভোল্টেজ না, সে সবসময় দুইটা ইনপুটের ডিফারেন্সকে অ্যাম্প্লিফাই করে। ঠিক আছে, প্লাসে যত ভোল্টেজ দিব মাইনাস মাইনাসে যত ভোল্টেজ দিব এই ডিফারেন্সটাকে অ্যাম্প্লিফাই করবে। বাট আমরা তো জানি যে এটা যদি ইভেন 10,000 হয়, আমরা তো এখান থেকে 10,000 ভোল্টেজ পাবো না, এটা তো ক্লিপড হয়ে যায়। হ্যাঁ, হাইস্ট ভি স্যাচুরেশন এবং নেগেটিভ ভি স্যাচুরেশন। সো আমরা যদি কমপ্লিট ইকুয়েশনটা দেখি অপেম্পের, তো আউটপুট ভোল্টেজের ইকুয়েশনটা এমন হবে। অপেম্প এ ইন্টু ভিডি, এই প্রোডাক্টটা যদি গ্রেটার দেন, এভাবে লিখি, সেটা হচ্ছে এ ইন্টু ভিডি, এই প্রোডাক্টটা যদি, এই যে এখানে অপেম্পে যে স্যাচুরেশন ভোল্টেজটা দিয়ে রাখবো, যে বায়াস ভোল্টেজটা দিয়ে রাখবো, হাইয়েস্ট বায়াস যেটা, সেটার চেয়ে যদি বড় হয়ে যায়, তাহলে আউটপুট ওই বায়াস ভোল্টেজে সেট হয়ে যাবে। অর্থাৎ এটা যদি ইকুয়েশন দিয়ে লিখি, এই প্রোডাক্টটা যদি অপেম্পের স্যাচুরেশনে যত ভোল্টেজ দিয়ে রাখছি সেটার চেয়ে যদি বড় হয়ে যায়, তাহলে অপেম্পের আউটপুট থেকে আমরা স্যাচুরেশন পর্যন্ত ভোল্টেজ পাবো। হ্যাঁ, সেখানেই সেট হয়ে যাবে। আর যদি এই প্রোডাক্টটা এ ইন্টু ভিডি, এটা যদি নেগেটিভ স্যাচুরেশনে যে ভোল্টেজটা দিয়ে রাখবো সেটার চেয়ে ছোট হয়ে যায়, তখন আউটপুট নেগেটিভ স্যাচুরেশনে যে ভোল্টেজ আছে সেটাতেই সেট হয়ে থাকবে। আর ইন বিটুইন এই প্রোডাক্টটা যদি প্লাস ভি স্যাচুরেশনের চাইতে ছোট হয় এবং নেগেটিভ ভি স্যাচুরেশনের চাইতে বড় হয়, তখন যে যা আছে সেটাই আউটপুটে যাবে। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন। অর্থাৎ এর ভ্যালু আইডিয়ালি ইনফাইনাইট, প্র্যাকটিক্যালি যতই হোক, সেটার সাথে যখন আমরা একটা এই দুইটা পিনের ভোল্টেজ ডিফারেন্স গুণ করবো, এটা তো একটা নাম্বার পাবো, তাই না? মানে এ যদি ফাইনাইট কোনো কিছু হয় তাহলে তো এটাতে একটা নাম্বার পাবো, একটা বড় নাম্বার পাবো, কিংবা ছোট নাম্বারও পেতে পারি, ডিপেন্ড করছে এই ভিডি উপর, ভিডি কত। তো এই নাম্বারটা, এই প্রোডাক্টটা যদি প্লাস ভি স্যাচুরেশন থেকে বড় হয়, তাহলে আউটপুটে প্লাস ভি স্যাচুরেশনই থাকবে, এর চেয়ে বেশি ভোল্টেজ আসলে আউটপুট দিতে পারবে না। ঠিক সেম ভাবে নেগেটিভ ভি স্যাচুরেশন বা লোয়ার যে ভোল্টেজটা দিব আমরা অপেম্পে, সেই ভোল্টেজ থেকে যদি ছোট হয়ে যায় এই মাল্টিপ্লিকেশনটা, তাহলে আউটপুটটা এই নেগেটিভ ভি স্যাচুরেশনে সেট হয়ে থাকবে। আর ইন বিটুইন যদি কোনো ভ্যালু আসে তাহলে সেটাই আউটপুটে চলে যাবে। ঠিক আছে, তো এটা গ্রাফ আঁকলে আরো ভালো বোঝা যাবে। যেমন আমরা যদি একটা গ্রাফ দেখি, এই আউটপুট ভোল্টেজ ভার্সেস ডিফারেন্সিয়াল ভোল্টেজের, তো আউটপুট গ্রাফটা কেমন হবে? তো দেখেন, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, অর্থাৎ আমরা এই ভি নট কে ওয়াই অ্যাক্সিসে প্লট করছি, ভিডি কে এক্স অ্যাক্সিসে প্লট করছি, এ একটা কনস্ট্যান্ট এম। তাহলে এটা একটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর গ্রাফ আসা উচিত, তাই না? তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর গ্রাফই আসবে। কিন্তু গ্রাফটা এরকম তো সবসময় চলতে থাকবে না, গ্রাফটা একটা সময় গিয়ে ক্লিপড হবে। তো সেই ক্লিপটা কখন হবে? যদি আউটপুট ভোল্টেজটা এই প্লাস ভি স্যাচুরেশনকে রিচ করে, এই প্লাস ভি স্যাচুরেশনে কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক তেমনি নেগেটিভ দিকে এটা চলতে থাকবে এবং এই নেগেটিভ ভি স্যাচুরেশনের নিচে সে যেতে পারবে না, সে নেগেটিভ ভি স্যাচুরেশনে রিচ করে এখানেই থেমে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে অপ এম্পের আউটপুট এবং এই ডিফারেন্সিয়াল ভোল্টেজ, হ্যাঁ, অর্থাৎ ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এটার একটা প্লট। এখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আমরা এখানে যে স্লোপটা, এই স্লোপটা কিন্তু ওই এ এর ভ্যালুটা, তার মানে বুঝতে পারছেন এই স্লোপটা অনেক বড় হবে। আর যদি এ ইনফাইনাইট হয় তাহলে কি হবে? স্লোপটা তো ইনফাইনাইট, তাই না? স্লোপ ইনফাইনাইট হলে গ্রাফটা পুরোপুরি ভার্টিক্যাল অ্যাক্সিস হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে গ্রাফটা। অর্থাৎ এই মাঝের পোর্শনটা আমরা
দেখতে পাবো না এই লিনিয়ার পোর্শনটা, সেটা প্লাস ভি স্যাচুরেশন। আর লিনিয়ার পোর্শন মানে বোঝাচ্ছি হচ্ছে আউটপুট যে ইনপুটের রেসপেক্টে লিনিয়ার। এরকম দেখতে পারবো যেখানে এ অর্থাৎ স্লোপটা হচ্ছে ইনফাইনাইট। হ্যাঁ, আচ্ছা, তো এখানে স্কেলিংটাও বোঝাটা ইম্পর্টেন্ট। যেমন এর ভ্যালু তো অনেক বড়, সো এর ভ্যালু যদি বড় হয় আপনি বেশিরভাগ ক্ষেত্রেই এই গ্রাফটা দেখতে পাবেন আসলে। তো লেফট সাইডের গ্রাফটা দেখার জন্য এর ভ্যালুটা, এ তো বড়, এ তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এই ভিডি এর ভ্যালু যদি অনেক ছোট হয়, ফর এক্সাম্পল আমরা আহ, যদি এখানে একটা ভোল্টেজ, নেগেটিভ ইনপুট এবং পজিটিভ ইনপুটের ভোল্টেজের ডিফারেন্স যদি অনেক ছোট হয়, ফর এক্সাম্পল হয়তো 0.1 মিলি ভোল্ট, এরকম যদি কোনো ভোল্টেজ হয়, বা মাইক্রোভোল্ট, হ্যাঁ, মাইক্রো মানে 10⁻⁻⁶, তো এত ছোট যদি ডিফারেন্স হয়, অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ভোল্টেজটা যদি অনেক ছোট হয় মাইক্রোভোল্ট রেঞ্জে ফর এক্সাম্পল, তখন আমরা এই পোর্শনটা দেখতে পাবো, এই স্লোপটা দেখতে পাবো। ঠিক আছে, অর্থাৎ স্লোপ তো না, মানে এই লিনিয়ার পোর্শনটা আসলে দেখতে পাবো। আদারওয়াইজ সবসময় কিন্তু এরকম ভার্টিক্যাল লাইনে দেখতে পাবো। অর্থাৎ দুইটাকে যদি সেম স্কেলে রাখি, এটাও ভোল্ট ইউনিটে, এটাও যদি ভোল্ট ইউনিটে রাখি, তাহলে আসলে আমরা এই লেফট সাইডের গ্রাফটা দেখতে পাবো না, আমরা রাইট সাইডের গ্রাফটা এরকম দেখতে পাবো। তো আপনারা যখন প্রথম এক্সপেরিমেন্ট করবেন, ল্যাবে যাবেন, ল্যাবে যখন অসিলোস্কোপ কানেক্ট করবেন আউটপুটের সাথে ইনপুটের, এবং এক্স ওয়াই মোডে গিয়ে দেখবেন, তখন কিন্তু এই রাইট সাইডের গ্রাফটা দেখতে পাবেন। ঠিক আছে, কারণ ল্যাবে হয়তো আমরা এটাও ভোল্ট রেঞ্জে এটাও ভোল্ট রেঞ্জে রেখে কাজ করব। ওকে, তাহলে মোস্ট অফ দ্য কেসে এই রাইট সাইডের গ্রাফটাই আপনারা পাবেন। ঠিক আছে, তো কারো কোয়েশ্চেন থাকলে আমাকে ইন্টারাপ্ট করিয়েন যে কোনো সময়। তো তাহলে অপ এম্পের আউটপুট ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে এটা, এবং আমরা ক্লিয়ার হলাম যে অপ এম্প আসলে অ্যাম্প্লিফাই যে করে বলছি কোন একটা ভোল্টেজকে, সেটা আসলে দুইটা ইনপুটের ডিফারেন্সিয়াল ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করে। এখন বেসড অন দিস ক্যারেক্টারিস্টিক্স অপ এম্পের, আমরা যদি অপ এম্পের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, হ্যাঁ, তাহলে কেমন হবে, তো সেটাও একটু দেখি। ইকুইভ্যালেন্ট সার্কিট, তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে অপেম্প আসলে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, তাই না? সে আউটপুট একটা ভোল্টেজ দেয়, ডিপেন্ড করে ইনপুটে কত ভোল্টেজ দিচ্ছে সেটার উপর। হ্যাঁ, তো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স যদি হয়, সেটা আমরা অপেম্পের ইকুইভ্যালেন্ট সার্কিটেও সেটা আমরা দেখতে পাবো। তো কিভাবে, সেটা কেমন হবে, যেমন অপেম্পের দুইটা ইনপুট পিন আছে, অর্থাৎ আহ, এরকম দুইটা ইনপুট পিন তো থাকবে। এই দুইটা ইনপুট পিনের মাঝখানে যে রেজিস্ট্যান্স আছে সেটাকে আমরা বলছি হচ্ছে আর আই, বা ইনপুট রেজিস্ট্যান্স। এবার এই ইনপুট, একটা তো ভি নেগেটিভ, নিচেরটা ভি প্লাস দিই আমরা, উপর একটা ভি মাইনাস, এইভাবেই তো অপ এম্পকে আঁকি। তার মানে এখানে যে ভোল্টেজটা, এটা হচ্ছে সেই ডিফারেন্সিয়াল ভোল্টেজটা, ভি ডি। আচ্ছা, তো অর্থাৎ আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকতেছি। এখন অপ এম্পের এই যে ইনপুট রেজিস্ট্যান্স আর ইনপুট সাইড আর আউটপুট সাইডে কি হবে, আউটপুট সাইডে অপ এম্প তো একটা ডিপেন্ডেন্ট সোর্সের মতো কাজ করে। সো এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে চাই, তাহলে একটা ডিপেন্ডেন্ট সোর্স দিতে হবে, যেটার ভ্যালু হবে এ ইন্টু ভিডি। ঠিক আছে, অর্থাৎ এই ভিডি ভোল্টেজের উপর ডিপেন্ড করে এই সোর্সটা, ডিপেন্ডেন্ট সোর্সটা, মানে ডিপেন্ডেন্ট সোর্সের কনসেপ্ট যেমন আর কি। এবং অপ এম্পের একটা আউটপুট রেজিস্ট্যান্স থাকে, এটা আর নট, এটা হচ্ছে অপ এম্পের সেই আউটপুট পিনটা, যেটা হচ্ছে ভিনো। অর্থাৎ পুরো জিনিসটা যদি অপ এম্পের এখানের উপরে একটা অপ এম্প আঁকি, তাহলে দেখতে এমন হবে। আচ্ছা, আমার আঁকা হয়তো ভালো হচ্ছে না, অর্থাৎ বোঝাতে চাচ্ছি এটা আমাদের সেই অপ এম্পটা, এবং এটা হয়তো গ্রাউন্ডে কানেক্টেড থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে অপ এম্পের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ অপ এম্পের ভিতরে অপ এম্পকে যদি আমরা রিপ্লেস করতে চাই কোনো একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে, তাহলে সার্কিটটা দেখতে এমন হবে। এখন এখানে আমরা দেখছি যে আইডিয়ালি এই আর আইটা ইনফাইনাইট হয়। সো এটা যদি ইনফাইনাইট হয়, আমরা এটাকে কিন্তু ওপেন সার্কিট দিয়েও চাই রাখতে পারি, এরকম ওপেন সার্কিট করেও রাখতে পারি যদি এটা আইডিয়াল কেসটা চিন্তা করি। আদারওয়াইজ ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স এখানে থাকবে। আবার আউটপুট রেজিস্ট্যান্সটা আইডিয়ালি জিরো, সো জিরো রেজিস্ট্যান্স মানে আসলে একটা শর্ট সার্কিট আমরা জানি। তো আমরা চাইলে
এটাকে এভাবেও আঁকতে পারি যদি আইডিয়াল কেস চিন্তা করি। এখানে কোনো রেজিস্ট্যান্স আইডিয়ালি থাকার কথা না, বাট আপনাকে যদি বলা হয় পরীক্ষায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আঁকা, ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য অপ এম্পের, তাহলে আপনাকে এটা আঁকতে পারা উচিত। ওকে, তাহলে বুঝলাম আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন ফর এক্সাম্পল অপ এম্পের আউটপুট কি হবে যদি আমরা প্র্যাকটিক্যালি কোনো একটা ভোল্টেজ দিই। যেমন একটা এক্সাম্পল হিসেবে দেখি, তো অপেম্প কিন্তু সবসময় কম্পেয়ার করে তার দুইটা ইনপুটের ভোল্টেজকে। যেমন ধরেন একটা অপেম্পে আমরা পজিটিভ বায়াস দিয়ে রাখছি ফর এক্সাম্পল 10 ভোল্ট, নেগেটিভ বায়াস দিয়ে রাখছি 5 ভোল্ট বা -5 ভোল্ট। হ্যাঁ, আনইকুয়াল হতে পারে দুইটা ভোল্টেজ। তো আমরা আউটপুট ভোল্টেজটা হিসাব করতে চাচ্ছি, কারণ ইনপুটে আমরা দিলাম এখানে একটা 2 ভোল্ট এবং এখানে দিলাম ফর এক্সাম্পল 3 ভোল্ট, নেগেটিভ পজিটিভ। এখন অপেম্পের আউটপুট ভোল্টেজ কত হবে? তো আউটপুট ভোল্টেজ হিসেব করার জন্য আমাদের এ এর ভ্যালুটা লাগবে, তাই না? ওপেন লুপ গেইনের ভ্যালুটা লাগবে। সো এটা ইনফাইনাইট হোক অর এটা কোনো একটা বড় সংখ্যা তো হোক। আপনার কথা আটকে এসেছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? স্যার একটু পর পর ক্লিয়ার শোনা যায়, একটু পর পর অনেক আটকে যায় স্যার আপনার। আচ্ছা, ওটাই। হ্যাঁ, তো একটা এক্সাম্পল দেখছিলাম যে অপেম্পের এই ধরনের একটা সার্কিট যেখানে আউটপুট ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে। তো পজিটিভ এন্ডে 3 ভোল্ট দেওয়া, নেগেটিভ এন্ডে 2 ভোল্ট দেওয়া। আর হচ্ছে বায়াস ভোল্টেজ গুলা, পজিটিভ বায়াসটা 10 ভোল্ট, নেগেটিভ বায়াসটা -5 ভোল্ট, এবং এ এর ভ্যালু যে কোনো কিছু ইনফাইনাইট হতে পারে বা কোনো একটা নাম্বার দেওয়া থাকলো। তো এখন এটা আমরা হিসাব করব কিভাবে? তো হিসাবটা খুবই সিম্পল। আমরা এই প্রোডাক্টটা বের করব। তো খেয়াল করে দেখেন, এ এর ভ্যালু যাই হোক, এই ভিডি অর্থাৎ প্লাস এর ভোল্টেজ মাইনাস মাইনাসের ভোল্টেজ, এটা ডিফারেন্স আসে 1 ভোল্ট। তো এ যেহেতু অনেক বড় একটা সংখ্যা, তার মানে এই ভি নটটা অবশ্যই অনেক লার্জ একটা নাম্বার আসবে। তো আমরা জানি আমরা তো এখান থেকে লার্জ নাম্বার বা এত বড় ভোল্টেজ পাবো না। সো ইভেনচুয়ালি ভি নট হয়ে যাবে, যেহেতু এটা পজিটিভ। হ্যাঁ, এটা পজিটিভ মানে হায়ার ভোল্টেজটাকে রিচ করবে, অর্থাৎ ভি নট কিন্তু এখানে 10 ভোল্ট সেট হয়ে থাকবে, 10 ভোল্টের চাইতে বেশি যাবে না। তো খুবই সিম্পল, এই ম্যাথগুলো খুবই সিম্পল, কিন্তু আহ, আমরা একটু পরে এমন কিছু ম্যাথ করব যেখানে হয়তো একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আছে বাট আরেকটা ভোল্টেজ ভ্যারি করে। বাট এই এক্সাম্পলটা এই জন্য আনলাম যে এই এক্সাম্পলে এটা বোঝা যাচ্ছে অপেন কিন্তু সবসময় একটা কম্পারেটর হিসেবে কাজ করে। সো কিভাবে কম্পেয়ার করে? সে কিন্তু এই পজিটিভের ভোল্টেজ আর নেগেটিভের ভোল্টেজ দুইটার মধ্যে যেটা বড়, যদি পজিটিভের ভোল্টেজটা বড় পাই, সে কিন্তু আউটপুটে এই প্লাস ভি স্যাচুরেশন সেট করে দিচ্ছে। যদি সে নেগেটিভ ভোল্টেজটা বড় পেত, অর্থাৎ আমরা যদি এটাকে উল্টাই দিতাম, এটা 2 ভোল্ট দিতাম আর এটাকে যদি 3 ভোল্ট দিতাম, তাহলে কিন্তু ভি নট এর ভ্যালু আসতো -5 ভোল্ট। তখন নেগেটিভের ভোল্টেজ যদি বড় হয় পজিটিভের ভোল্টেজের চাইতে, তাহলে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন আউটপুট ভোল্টেজ হয়ে যাবে -5 ভোল্ট। তার মানে এটা সিম্পল একটা কম্পারিজন বিটুইন দ্য টু ইনপুটস। প্লাসের ভোল্টেজ মাইনাসের চাইতে বড় হলে সে প্লাস ভি স্যাচুরেশনে যায়, মাইনাসের ভোল্টেজ প্লাসের চাইতে বড় হলে সে নেগেটিভ ভি স্যাচুরেশনে যায়। অর্থাৎ এটাকে যদি আমরা লিখি তাহলে এভাবে হবে, ভি প্লাস যদি ভি মাইনাসের চাইতে বড় হয় তাহলে আউটপুট ভোল্টেজটা হয় প্লাস ভি স্যাচুরেশন। আর যদি ভি নেগেটিভটা ভি প্লাসের চাইতে বড় হয় তাহলে আউটপুট হচ্ছে নেগেটিভ ভি স্যাচুরেশন। তো আউটপুট ভোল্টেজ দেখে আমরা বলে দিতে পারবো ইনপুট ভোল্টেজ কোনটা আসলে কোনটার চাইতে বড় ছিল। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে হচ্ছে কম্পারেটর, অর্থাৎ অপেম্প সবসময় কম্পেয়ার করে দুইটা ভোল্টেজের মধ্যে। তো এখন আমরা কয়েকটা ম্যাথ করি। তো আমি লাস্ট ক্লাসেও বলছিলাম যে এই ধরনের কিছু প্র্যাকটিস প্রবলেম স্লাইড বা ফাইল হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা আছে। তো প্র্যাকটিস প্রবলেম স্লাইড গুলার নামগুলা এভাবে দেওয়া, যেমন 2.1। সো 2 মানে হচ্ছে অপেম্প রিলেটেড যতগুলা ফাইল থাকবে সবগুলা 2 দিয়ে শুরু হবে। আর 2.1 মানে অপেম্পের একটা পার্ট, 2.2 আর একটা পার্ট, এভাবে। ঠিক আছে? যেমন প্র্যাকটিস প্রবলেম সেট 3 দিয়ে যেগুলো শুরু হবে, 3 মানে
আমরা ডায়োড, সবকিছুই ডায়োড রিলেটেড যত প্রবলেম থাকবে সেগুলো 3.1 3.2 এভাবে হচ্ছে ভাগ করা আছে। ঠিক আছে। তো আমরা এখন 2.1-এ আছি, অর্থাৎ অপেম্পের একদম প্রথম যে স্লাইডটা আছে প্র্যাকটিস প্রবলেমের, এখানে শুধু প্রবলেম এগুলোর উপর। তো আমরা যে কোনো একটা ম্যাথ করতে পারি, যেমন প্রবলেম 3। প্রবলেম 3 করে দেখি কি বলে। তো প্রবলেম 3-তে বলছে যে দ্য ফলোয়িং সার্কিট ইউজেস অ্যান অপেম দ্যাট ইজ আইডিয়াল এক্সেপ্ট ফর হ্যাভিং এ ফাইনাইট গেইন এ। তো বলছে যে অপেমটা আইডিয়াল, জাস্ট একটাই এক্সেপশন, সেটা হচ্ছে এটা ফাইনাইট। হ্যাঁ, ফাইনাইট গেইন, অর্থাৎ আইডিয়ালিতে এ ইনফাইনাইট হওয়ার কথা, এখানে বলে দিচ্ছে এটা ফাইনাইট, এবং এ এর ভ্যালু হচ্ছে 10^4। আউটপুট ভোল্টেজ হচ্ছে -2 ভোল্ট, এই ভি নট। সো ডিটারমাইন ভি আই, এই যে ইনপুট ভোল্টেজটা বের করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই ইনপুট ভোল্টেজটা কিন্তু অপ এম্পের কোনো একটা টার্মিনালের ইনপুট না, এটা একটা রেজিস্ট্যান্সে দেওয়া আছে ইনপুটটা। অপ এম্পের ভি প্লাস কিন্তু এটা, আর ভি মাইনাস হচ্ছে এটা। তো ম্যাথ খুবই সিম্পল। আমরা তো জানি এই রিলেশনশিপ যে অপ এম্পের আউটপুট ভোল্টেজ সমান এ ইন্টু ভিডি, অথবা এ ইন্টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস। এখন আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, সেটা হচ্ছে -2 ভোল্ট, এর ভ্যালু দেওয়া আছে 10^4, আর ভি প্লাস আমরা জানি না কত, কিন্তু ভি মাইনাসে গ্রাউন্ড করা, সো ভি মাইনাস হচ্ছে 0। তো এখান থেকে আমরা ভি প্লাসটা বের করে নিতে পারি। সো ভি প্লাস আসবে নেগেটিভ কত, 10^4 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 0.0002। ঠিক আছে। তো তাহলে প্লাস এন্ডের ভোল্টেজটা আসছে এত ভোল্ট নেগেটিভে। তো এখান থেকে এই প্লাস এন্ডের ভোল্টেজটা আমরা জানি, এখান থেকে ইনপুট ভোল্টেজটা বের করতে হবে, অর্থাৎ ভি আই যেটা দেওয়া আছে। তো এটা কিভাবে বের করব, সেটা হচ্ছে খুবই সিম্পল। দেখেন যে আমাদের সার্কিটটা দেখতে এমন, এটা হচ্ছে 1 কিলো ওহম, আর এটা হচ্ছে 2 মেগা ওহম। সো মেগা মানে 10^3 কিলো ওহম, 1 মেগা ওহম মানে, সো এটা 2000 কিলো ওহম। এটা হচ্ছে ভি প্লাস। এখন আমরা তো জানি অপ এম্পে কোনো ইনপুট কারেন্ট নাই, তার মানে এই পাশে কারেন্টটা 0। তো যদি ইনপুট কারেন্ট না থাকে, তার মানে এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে সেম কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্স আসলে সিরিজে আছে, যেহেতু সেম কারেন্ট ফ্লো করে। তো সিরিজে যদি থাকে, আপনারা রিকল করেন, সিরিজে থাকলে আমরা এখানে চাইলে কেভিএল করতে পারি, কেসিএল করতে পারি, অনেক কিছু করতে পারি, বাট সবচেয়ে সিম্পল হবে আমরা যদি ভোল্টেজ ডিভিশন রুল অ্যাপ্লাই করি। 250-তে আপনারা করে আসছেন, যখন অনেকগুলো রেজিস্ট্যান্স সিরিজে থাকে, তখন কোনো একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ, তো এই ভি প্লাসটা কি, ভি প্লাসটা হচ্ছে এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, অর্থাৎ এই 1 কিলো ওহমের ভোল্টেজটাই হচ্ছে ভি প্লাস। তাহলে এই ভি প্লাস যদি বের করি, তাহলে এমন হবে, উপরে থাকবে 1, নিচে থাকবে সবগুলো রেজিস্ট্যান্স সিরিজে থাকলে সেগুলোর ইকুইভ্যালেন্ট, ইনটু যে ভোল্টেজটা ভাগ হবে সেটা, ভি আই। ঠিক আছে, তাহলে আমরা ভি প্লাস জানি, এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো ভি আই এর ভ্যালু হচ্ছে কত। ঠিক আছে, তাহলে অপ এম্পের ম্যাথ গুলা এই পর্যন্ত আসলে খুবই সিম্পল। এটা আসে -0.4002 ভোল্ট, এই ভোল্টেজটা আসে। তো আমরা এখানেও যে অপ এম্প কম্পারেটর হিসেবে কাজ করছে এটা শিওর। স্যার হ্যাঁ বলেন। স্যার ভোল্টেজ ডিভাইডার রুলে মানে কেমনে করছেন ওইটা একটু বলা যাবে, যে মানে হ্যাঁ শিওর। কেমনে ভি ওয়ান মানে ভি প্লাস এরটা সমান রেখে মানে আর হ্যাঁ ফরমেশনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, সমস্যা নাই। তো ভোল্টেজ ডিভিশন রুল ছিল এমন যে অনেকগুলা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে কোন একটা ভোল্টেজের রেসপেক্টে, ধরেন এটা আমাদের কোন একটা ভোল্টেজ, সোর্স ভোল্টেজ, সো R1 R2 R3। তো যদি আমরা এটা শিওর হই যে কোনো একটা ভোল্টেজ অনেকগুলো রেজিস্ট্যান্সের সাথে সিরিজে আছে, তার মানে এই ভোল্টেজটাই অ্যাকর্ডিং টু কেভিএল এই বিভিন্ন রেজিস্ট্যান্স আসলে ভাগ হবে, V2 V1 V2 V3 এরকম। তো কোনো একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, ফর এক্সাম্পল V2, তাহলে উপরে থাকে ওই রেজিস্ট্যান্সটা R2, নিচে থাকে সবগুলো রেজিস্ট্যান্সের সামেশন,
ইনটু যে ভোল্টেজটা ডিভাইড হবে অ্যামাং দিস রেজিস্টরস, ওই ভোল্টেজটা। এটা ছিল ভোল্টেজ ডিভিশন রুল। যদি মনে করেন, মানে সিম্পল, আপনি একটা কারেন্ট ধরে এখানে মেশ অ্যানালাইসিস করে যদি ভোল্টেজটা বের করেন তাহলে এই ইকুয়েশনটাই পাবেন। হ্যাঁ, তো ভোল্টেজ ডিভিশন রুল করলে যেটা হয় যে কারেন্ট বের করা ছাড়াই আমরা ভোল্টেজ থেকে ভোল্টেজ বের করতে পারি। তো সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি। এখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড, অর্থাৎ এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, এটাই হচ্ছে ভিআই। ঠিক আছে? তো এই ভোল্টেজটাই ভাগ হচ্ছে বিটুইন দিস টু রেজিস্টরস। এই রেজিস্টর দুইটা সিরিজে আছে। তো কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যখন ভোল্টেজ বের করছি, এই 1 কিলো ওহমের অ্যাক্রসে, এই ভোল্টেজটাই আমাদের ভি প্লাস। সো 1 কিলো ওহমের ভোল্টেজ বের করলে 1 উপরে থাকবে, নিচে থাকবে সবগুলো রেজিস্ট্যান্স যেগুলো সিরিজে আছে সেগুলো সামেশন, ইনটু ভাগ হচ্ছে কোন ভোল্টেজটা, ভিআই। এটা, ঠিক আছে? তো ভোল্টেজ ডিভিশন রুল দিয়ে আমরা এটা বের করছি আর কি। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে অপ এম্প কিন্তু এখানেও একটা স্যার, হ্যাঁ, বলেন। আহ কেউ কি কিছু বলছেন? আচ্ছা, মনে হয় শোনা স্যার যাচ্ছে অপ না। অ্যাম্পের ভিতরে যে কারেন্ট পাস হচ্ছে না স্যার, এটা কিভাবে বলতে পারি? আচ্ছা, এটা আমরা লাস্ট ক্লাস থেকে দেখে আসছি। অপ এম্পের ক্যারেক্টারিস্টিক্স এমন ছিল, অপ এম্পের যে টার্গেটেড ফিচার গুলো ছিল সেটা। এবং আমি যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা অপ এম্পের একটু আগে আঁকলাম সেখানেও এই জিনিসটা আছে। যেমন খেয়াল করে দেখেন, ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এটা, অর্থাৎ অপ এম্পের যে দুইটা ইনপুট পিন, এই দুইটা ইনপুট পিনের মাঝে যে থেভেনিন রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হয় ইনপুট সাইডে, বলে এটাকে আমরা ইনপুট রেজিস্ট্যান্স বলছি। তো এই ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট। মানে এটা কিভাবে, এটা আমরা এই কোর্সের বাইরে বলছি। আমাদের কাছে একটা ডিভাইস আছে ওপেন, যেটার একটা ফিচার দেওয়া আছে, যে ফিচারটা হচ্ছে এই দুইটা ইনপুট জি স্যার, টার্মিনালের বুঝছি। মধ্যে রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট। হ্যাঁ, ওই কারণে কারেন্টটা জিরো হচ্ছে। অর্থাৎ ইনফাইনাইট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হতে পারে না। সো এই দুইটা কারেন্ট জিরো। এটা নেগেটিভ হবে আর এটা পজিটিভ। ওকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানেও অপ এম্পে একটা কম্পারেটর কিন্তু, যেমন আউটপুট ভোল্টেজটা নেগেটিভ। তো নেগেটিভ যদি হয়, তার মানে আমাদের এটা বুঝে ফেলা উচিত যে আউটপুট নেগেটিভ তখনই হয় যদি প্লাসের ভোল্টেজ মাইনাসের চাইতে ছোট হয়। অর্থাৎ হয়তো এখানে কোনো একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া আছে, সেই ভোল্টেজটাই হয়তো হচ্ছে। হ্যাঁ, তো এটা এক্সপেক্টেড ছিল যে নেগেটিভে যেহেতু জিরো ভোল্টেজ দেওয়া আছে, সো এই পজিটিভে জিরোর চেয়ে ছোট কোনো ভোল্টেজ আসবে, তাহলেই কিন্তু আউটপুট নেগেটিভ হওয়া পসিবল। তো এগেইন অপ এম্প আসলে দুইটা ইনপুটের মধ্যে ভোল্টেজ সবসময় কম্পেয়ার করতে থাকে। কম্পেয়ার করে সে আহ, একটা পজিটিভ অথবা একটা নেগেটিভ ভোল্টেজ দেয়। আচ্ছা, এরপর আমরা আরেকটু অ্যাডভান্স প্রবলেমে যাই। আচ্ছা, আমরা আগে প্রবলেম 4টা করে আসি, এরপর পরে যাচ্ছি। তো প্রবলেম 4-এ জাস্ট কোয়েশ্চনে বলছে স্কেচ ভি নট ভার্সেস টি। সো এই যে অপ এম্পের আউটপুট ভোল্টেজ আছে, এটা টাইমের রেসপেক্টে প্লট করতে হবে, এবং আউটপুট ভোল্টেজ ভার্সেস ইআই, আরেকটা ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা ইআই ভোল্টেজ দেখেন অ্যাপ্লাই করছে, এটা প্লট করতে হবে। সো প্রবলেম হচ্ছে দুইটা প্লট করতে হবে, এবং এই ইআই ভোল্টেজটা কেমন দেখতে টাইমের রেসপেক্টে, এই গ্রাফটা আমাদেরকে এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা করি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রাউন্ডের সিম্বল। মানে অনেক জায়গায় গ্রাউন্ডকে এই সিম্বল দিয়েও দেখানো হয়। সো এটা অবশ্যই 0 ভোল্ট। ঠিক আছে, মানে এটা গ্রাউন্ড আর কি। ওকে, তাহলে এখন এটা কিভাবে করব প্লটটা? তো আমরা প্রথমে গ্রাফটা বাদ দিই, সার্কিটটা একটু খেয়াল করি। তো সার্কিটে নেগেটিভে একটা ভোল্টেজ দেওয়া আছে, পজিটিভকে জিরো করে রাখা আছে। তো আমরা তো জানি অপ এম্প কম্পেয়ার করবে। কিভাবে কম্পেয়ার করবে সেটা আমরা আগে লিখি। সেটা হচ্ছে, যদি লজিকটা আমরা আগে লিখি, ইফ ই আই লেস দেন জিরো, তাহলে বলেন তো আউটপুটটা কত হবে? এটা কি কেউ বলতে পারবেন যে ই আই, অর্থাৎ নেগেটিভের ইনপুটটা পজিটিভের চাইতে যদি ছোট হয়,
তখন আউটপুট কি হয়? এই প্লাস ভি পজিটিভ স্যাচুরেশনে হবে। চলে যায়। হ্যাঁ, পজিটিভ। সো পজিটিভে +15 দেওয়া, আউটপুট হবে +15 ভোল্ট। এলস যদি আইটা 0-র চাইতে বড় হয়, তাহলে আউটপুট হবে এই যে নেগেটিভে যেটা দেওয়া আছে সেটা, -15 ভোল্ট। সো আমরা লজিকটা লিখে নিলাম, এখন জাস্ট গ্রাফটা প্লট করব। সো গ্রাফটা কেমন হবে? তো আমি এই গ্রাফটা একটু নিয়ে আসি। তো আমাদেরকে এই গ্রাফটা দেখে দেখে আসলে প্লট করতে হবে, এটা নিচে নিচে। আচ্ছা, তাহলে আউটপুট ভার্সেস টি এর গ্রাফটা প্রথমে প্লট করি। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে দেখেন, কম্পারিজনটা হচ্ছে 0 ভোল্টের সাথে। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভোল্টেজের সাথে কম্পেয়ার করা হয় কোন একটা ইনপুট ভোল্টেজকে, সেই ভোল্টেজটাকে আমরা অনেক সময় ভি রেফ দিয়ে দেখবো। হ্যাঁ, রেফারেন্স ভোল্টেজ বলে, অর্থাৎ যে ভোল্টেজের সাথে কম্পারিজনটা হচ্ছে। তো এখানে 0 ভোল্টেজের সাথে কম্পারিজনটা হচ্ছে। তাহলে 0 থেকে বড় হলে একটা আউটপুট, 0 থেকে ছোট হলে আরেকটা আউটপুট। খুবই সিম্পল একটা গ্রাফ হবে। তো গ্রাফটা কেমন হবে? দেখেন, এতটুকু টাইম পর্যন্ত, অর্থাৎ এই যে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা পর্যন্ত আই যেটা, এটা কিন্তু 0-র চাইতে ছোট। অর্থাৎ এই পোর্শনটা 0-র চাইতে ছোট। সো আমরা জানি যতক্ষণ পর্যন্ত ইনপুটটা 0-র চাইতে ছোট, আউটপুট হবে -15 ভোল্ট। ও সরি, +15 ভোল্ট। 0-র চাইতে ছোট হলে তো পজিটিভ। তার মানে এতটুকু টাইম পর্যন্ত আউটপুটটা +15 ভোল্ট। এরপর কি হয় দেখি। এরপর খেয়াল করে দেখেন, আহ, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত এতটুকু অংশতে ইনপুটটা কিন্তু 0-র চাইতে বড়। এই যে এই পোর্শনটা 0-র চাইতে বড়। তো 0-র চাইতে যদি ইনপুটটা বড় হয়, আমরা একটু আগে লজিক লিখছি যে আউটপুটটা হবে -15 ভোল্ট। অর্থাৎ এতটুকু টাইমে আউটপুটটা -15 ভোল্ট হবে, এরকম। এর পরের পোর্শনটুকু এখান থেকে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত দেখেন ইনপুটটা 0-র চাইতে ছোট। সো এগেইন 0-র চাইতে ছোট হলে আউটপুট হবে +15 ভোল্ট। তাহলে এই এই টাইম ডিফারেন্সে এসে আউটপুটটা আবার +15-এ চলে যাবে, এরকম। এবং এটা কন্টিনিউ হতে থাকবে। এরপর এই ইন্টারসেক্টিং পয়েন্ট, এই টাইম পর্যন্ত আউটপুট আবার -15 ভোল্ট। ঠিক আছে। এবং এর পরে ফাইনালি এতটুকু পর্যন্ত আউটপুট আবার +15 ভোল্ট। আচ্ছা, কিভাবে গ্রাফটা আঁকছি এটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই বলেন। আমরা প্রায় সময় এখন থেকে এই গ্রাফগুলো আঁকবো এবং পরীক্ষাতেও আপনাদেরকে গ্রাফগুলো আঁকতে হবে। তো খুবই সিম্পল, যে ভোল্টেজের সাথে কম্পেয়ার করা হচ্ছে, অর্থাৎ রেফারেন্স ভোল্টেজের উপরে আছে নাকি নিচে আছে, এই দুইটা লজিক ফলো করলেই হয়ে যায়। এখন আসি সেকেন্ড গ্রাফে। সেকেন্ড গ্রাফটা হচ্ছে টাইমের সাথে না, একটা ভোল্টেজ ভার্সেস ভোল্টেজ গ্রাফ। হ্যাঁ, ভি নট একটা ভোল্টেজ, আইও একটা ভোল্টেজ। তাহলে আমরা আরেকটা প্লট নিচ্ছি, ভি নট ভার্সেস আই। তো এটা কিভাবে আঁকবো? এখন এখানে দেখেন, এখানে যেহেতু টাইম নাই, এখানে আমাদেরকে এই লজিকটা ফলো করতে হবে এগেইন। তো লজিকটা কি বলে, 0-র রেসপেক্টে আইটা 0-র ছোট নাকি বড় সেটা দেখতে হবে। আই হচ্ছে এক্স অ্যাক্সিসটা, তাই না? তো এক্স অ্যাক্সিসে 0 মানে হচ্ছে এই একদম অরিজিন পয়েন্টটা। তার মানে 0-র চাইতে ডানে যাওয়া মানে, এই পাশে থাকা মানে আইটা 0-র চাইতে বড়। আর এক্স অ্যাক্সিসে বামে থাকা মানে 0-র চাইতে আইটা ছোট। এখন তাহলে গ্রাফটা কিরকম হবে? 0-র চাইতে যতই ডানে যেতে থাকি না কেন, আইটা সবসময় 0-র চাইতে বড়। আর আই যদি 0-র চাইতে বড় হয়, তাহলে আউটপুট -15 ভোল্ট। এরকম কনস্ট্যান্ট -15 ভোল্টে থাকবে। আর যদি উল্টাটা হয়, লেফট সাইডে থাকি এই গ্রাফের, অর্থাৎ 0-র চাইতে যদি ছোট হয় আইটা, তাহলে আউটপুট সবসময় +15 ভোল্ট। এই ধরনের একটা গ্রাফ আমরা পাবো। সো এগেইন, এটা যদি কেউ না বুঝে থাকেন বলেন। এখানে দুইটা গ্রাফের মধ্যে ডিফারেন্স আছে, একটা হচ্ছে টাইমের রেসপেক্টে, আরেকটা হচ্ছে ভোল্টেজ ভার্সেস ভোল্টেজ গ্রাফ।
তো যেখানে আমরা এক্স অ্যাক্সিসে ভোল্টেজটা ডানে আছে নাকি বামে আছে রেফারেন্সের, সেটার উপর বেস করে আউটপুট ভোল্টেজটা কত হবে সেটা আমরা ঠিক করছি। এই গ্রাফটার একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। তো সংক্ষেপে এটাকে ভিটিসি বলে। তো আপনাদের কোয়েশ্চেনে এভাবে দেয়া থাকে যে ড্র দা ভিটিসি গ্রাফ। সো ভিটিসি মানে আপনাকে অবশ্যই বুঝতে হবে, ভিটিসি মানে সবসময় আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজের গ্রাফ। ঠিক আছে, সবসময় এটা যে কোনো সার্কিটে যে কোনো জায়গায় ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বললেই আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজের গ্রাফ আঁকতে হবে। এখন কোনটাকে ইনপুট ধরতে হবে সেটা মানে সেলফ এক্সপ্লেনেটরি আর কি। যেমন এখানে দুইটা ইনপুট আছে, একটাকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছে, আরেকটাকে ভ্যারি করতেছে, অবশ্যই যেটা ভ্যারি করতেছে সেটাকে আমরা ইনপুট ধরে নিব। আরেকটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ বলবো এখন থেকে। তো ভোল্টেজ ভার্সেস ভোল্টেজ গ্রাফ, ভোল্টেজ মানে এই গ্রাফের সাথে আমাদেরকে ইউজ টু হতে হবে। তো আমরা যদি ল্যাবে গ্রাফগুলো দেখতে চাই, অসিলোস্কোপ ডিফল্ট অবস্থায় কিন্তু টাইমের রেসপেক্টে গ্রাফ প্লট করে। হ্যাঁ, তো অসিলোস্কোপে যদি আমরা এই গ্রাফটা দেখতে চাই, এই সার্কিটটা বানিয়ে, তখন আহ, খুব সিম্পল ওয়েতে চ্যানেল টু তে যদি আউটপুটটা দেখতে চাই, তাহলে এখানে চ্যানেল টু কানেক্ট করতে হবে, চ্যানেল টু এর পজিটিভ আর নেগেটিভটা হবে গ্রাউন্ডে। চ্যানেল ওয়ানে যদি ইনপুট ভোল্টেজটা দেখতে চাই, তাহলে এখানে চ্যানেল ওয়ান এর পজিটিভটা কানেক্ট করতে হবে, আর নেগেটিভটা, দুইটা নেগেটিভ কিন্তু একসাথে রাখতে হয়, সো দুইটা নেগেটিভ গ্রাউন্ডে আছে। এটা হচ্ছে চ্যানেল ওয়ান। এভাবে যদি আমরা কানেক্ট করে গ্রাফটা দেখি, তাহলে টাইমের রেসপেক্টে দেখবো। অর্থাৎ অসিলোস্কোপে যখন আমরা অটো সেট প্রেস করতাম, মনে করেন যে অটো সেট প্রেস করলে যে গ্রাফগুলো আসতো এগুলো কিন্তু এক্স অ্যাক্সিসে টাইম থাকতো। তো আমরা চ্যানেল ওয়ানে এটা দেখতে পাবো, চ্যানেল টু তে এটা দেখতে পাবো। আর যদি ভোল্টেজ ভার্সেস ভোল্টেজ গ্রাফ দেখতে চাই, তখন আমাদের যেতে হয় কি আইভি মোডে। অসিলোস্কোপে আইভি মোডে যদি যাই আমরা, তখন সে চ্যানেল টু এর যে ভোল্টেজ সেটাকে ওয়াই অ্যাক্সিসে প্লট করে, চ্যানেল ওয়ান এর যে ভোল্টেজ সেটাকে এক্স অ্যাক্সিসে প্লট করে। প্লট করলে আমরা এই গ্রাফটা দেখতে পাবো। তো প্রথম দিন এক্সপেরিমেন্টে এগুলাই করতে হবে। সার্কিট দেওয়া থাকবে, ইনপুট ভোল্টেজ সেট করতে হবে, ইনপুট আউটপুট টাইমের রেসপেক্টে দেখতে হবে, আবার আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজ দেখতে হবে। ঠিক আছে, তো গ্রাফগুলা স্যার আপনার ভিটিসি টা কিভাবে প্লট করলাম স্যার, কিভাবে আঁকলাম? আচ্ছা, ভিটিসিটা কিভাবে আসছে আবার বলি। সেটা হচ্ছে আমরা এই লজিককে ফলো করছি। ই আইটা, ইনপুট ভোল্টেজটা জিরোর চাইতে ছোট নাকি বড় হচ্ছে। এখন ই আইটা এক্স অ্যাক্সিসে প্লট করা, তার মানে এক্স অ্যাক্সিসে আমরা ডানে বা বামে সরবো জিরো পয়েন্টের। তো জিরো তো একদম অরিজিন। তো অরিজিন থেকে যদি ডানে যাই, যতই ডানে যেতে থাকি, ডানে যাওয়া মানে হচ্ছে ই আই গ্রেটার দেন 0 ভোল্ট। এক্স অ্যাক্সিসে যদি ডানে যাই, সো গ্রেটার দেন যদি 0 ভোল্ট হয়, তার মানে আউটপুটটা -15। তাহলে আমরা এই জিরোর যতই ডানে যেতে থাকি না কেন, আউটপুটটা কিন্তু কনস্ট্যান্ট -15ই থাকবে। এটা কিন্তু এভাবেই চলতে থাকবে। সিমিলারলি আমরা যদি এক্স অ্যাক্সিস এর বামে থাকি, অর্থাৎ এই জিরোর চাইতে যদি বামে যাই, তাহলে ই আইটা জিরোর চাইতে ছোট। তো ই আই যদি জিরোর চাইতে ছোট হয়, অ্যাকর্ডিং টু দ্য লজিক, আউটপুট ভোল্টেজ হবে +15 ভোল্ট। অর্থাৎ এই লেফট সাইডে যতই যেতে থাকি না কেন, আউটপুটটা কনস্ট্যান্ট +15 ভোল্ট হতে থাকবে। ঠিক আছে, তো এই লজিকে আমরা আঁকছি। জি স্যার, হচ্ছে। ওকে, তাহলে আমরা আরো কিছু প্রবলেম করি। তো প্রবলেম 6 এবং 7 হচ্ছে অনেকটা সিমিলার, এবং এখন যে প্রবলেমটা করলাম এটা মতো সিমিলার, বাট যদি জিরো না থাকে, হ্যাঁ, রেফারেন্স ভোল্টেজটা যদি জিরো না হয়ে অন্য কিছু হয়, তখন গ্রাফটা দেখতে কেমন হবে। সো এটা, এই প্রবলেমটা আমরা একটু করি। আচ্ছা, প্রবলেম নাম্বার 7 তো বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ ইসি ইজ কনস্ট্যান্ট এট 50 হার্জ। তো এই যে ইসি গ্রাফটা দেওয়া আছে, এটা ফ্রিকোয়েন্সি বলছে 50 হার্জ। ইফ ভি টেম্প, বা এটা হয়তো কোনো একটা টেম্পারেচার সেন্সর থেকে আসা ভোল্টেজ বোঝাচ্ছে, অর্থাৎ ভি টেম্প 3 ভোল্ট। এই যে ভি টেম্প হচ্ছে নেগেটিভে কানেক্টেড। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্লট ভি নট ভার্সেস ইসি। তাহলে এটা কিন্তু সেই ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বা ভিটিসি গ্রাফ, আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজের গ্রাফ। এটা আঁকতে হবে।
সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে প্লট ভি নট ভার্সেস টি, আউটপুট ভোল্টেজ আঁকতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। এটা দেখে দেখে, ইনপুট ভোল্টেজ দেখে দেখে আউটপুট ভোল্টেজ আঁকতে হবে। আর থার্ড কোয়েশ্চেনটাতে পরে আসতেছে। আচ্ছা, তাহলে একটা একটা করে সলভ করি আমরা। প্রথমত আমাদেরকে লজিকটা দাঁড় করাতে হবে, যে ওপেন তো কম্পেয়ার করবে। এখন দেখেন আমাদের রেফারেন্স ভোল্টেজ কিন্তু 3 ভোল্ট, নট 0 ভোল্ট। তার মানে আমরা এভাবে লিখতে পারি, ইফ ইসি, আমাদের ইনপুট ভোল্টেজটা যেটা চেঞ্জিং, সেটা যদি 3 ভোল্টের চাইতে বড় হয়, তাহলে বলেন তো আউটপুট কত হবে? ইসিটা যদি এটার চাইতে বড় হয়, তাহলে আউটপুট কি পজিটিভ হবে না নেগেটিভ? বা প্লাস ভি স্যাচুরেশন হবে না মাইনাস ভি স্যাচুরেশন? দেখেন ইসি মানে কিন্তু ভি প্লাস, এটা যদি নেগেটিভে যে ভোল্টেজ দেওয়া সেটার চাইতে বড় হয়, তাহলে আউটপুট কি হয়? পজিটিভ স্যাচুরেশন না নেগেটিভ স্যাচুরেশন? পজিটিভ। পজিটিভ আউটপুট প্লাস। পজিটিভ 15। হ্যাঁ, রাইট, +15। তার মানে উল্টা কেসটা, ইসি যদি 3 ভোল্টের চাইতে ছোট হতো, তখন আউটপুট ভোল্টেজটা হবে নেগেটিভ ভোল্টেজ যেটা দেওয়া আছে, মানে নেগেটিভ স্যাচুরেশন যেটা দেওয়া আছে, হুইচ ইজ 0 ভোল্ট, সেটা হবে 0 ভোল্ট। এই দুইটা লজিকের উপর বেস করে আমাদেরকে প্রথম গ্রাফটা আঁকতে হবে। প্রথম গ্রাফটা হচ্ছে ভোল্টেজ ভার্সেস ভোল্টেজ গ্রাফ। এগেইন আউটপুট ভোল্টেজ ওয়াই অ্যাক্সিসে, ইনপুট ভোল্টেজ এক্স অ্যাক্সিসে, এটা আঁকতে হবে, যেটাকে আমরা ভিটিসি গ্রাফ বলতেছি। তো এখন রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে 3 ভোল্ট, যেটার সাথে কম্প্যারিজনটা হচ্ছে 3 ভোল্ট। তাহলে 3 ভোল্টটা এক্স অ্যাক্সিসে কোথায় আছে? এক্স অ্যাক্সিসে নিশ্চয়ই এই ডান পাশে কোথাও একটা 3 ভোল্ট আছে, এটার সাথে আমরা কম্পেয়ারটা করব। তো দেখেন গ্রাফ খুব সিম্পল। 3 ভোল্টের চাইতে যদি রাইট সাইডে থাকে, এটার মানে কি? 3 ভোল্টের রাইটে যাওয়া মানে ইসি গ্রেটার দেন 3 ভোল্ট, আর ইসি গ্রেটার দেন 3 ভোল্ট হলে আউটপুট +15 হবে। তার মানে এখান থেকে এটা কোথাও একটা +15 ভোল্ট আছে। এই 3 ভোল্টের চাইতে যতই ডানে যেতে থাকবো, আউটপুটটা কিন্তু +15 ভোল্টই থাকবে। আর যদি 3 ভোল্ট থেকে বামে যায়, অর্থাৎ ইসি <3 ভোল্ট হয়, তাহলে আউটপুট 0 ভোল্ট। তার মানে 3 ভোল্ট থেকে বামে গেলে আউটপুটটা কিন্তু 0 থাকবে, এটা সবসময় 0 থাকবে যতই বামে যায় না কেন। তাহলে গ্রাফটা দেখতে এমন হবে। ঠিক আছে, কেউ না বুঝলে বলবেন। 3 ভোল্টের ডানে গেলে একরকম, বামে গেলে একরকম। আচ্ছা, স্যার এরপর গ্রাফটা কি একবার একটু বলা যাবে, মানে হ্যাঁ আবার শর্টে? বলছি। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে এই লজিকটা আশা করি বুঝছেন, যে ইসি 3 ভোল্টের চাইতে বড় হলে কি হবে। সো ইসি বড় মানে কি? 3 ভোল্টের রাইট সাইডে থাকা। হ্যাঁ, এই 3 ভোল্ট থেকে রাইট সাইডে থাকা মানেই হচ্ছে ইসি গ্রেটার দেন 3 ভোল্ট, যেহেতু এক্স অ্যাক্সিস ইসি। তো ইসি গ্রেটার দেন 3 ভোল্ট হলে আউটপুটটা কত হবে? সবসময় +15। তাহলে এই 3 ভোল্টের চাইতে যতই ডানে যায় না কেন, আউটপুটটা +15 হবে। আর যদি 3 ভোল্ট থেকে বামে যাই, অর্থাৎ ইসি <3 ভোল্ট হয়, তখন আউটপুটটা 0 ভোল্ট হবে। তার মানে 3 ভোল্ট থেকে যতই বামে যাই, সবসময় আউটপুট 0 থাকবে। সো গ্রাফ হবে এটা। আচ্ছা, এরপর সেকেন্ড কোয়েশ্চেন, বি নাম্বার কোয়েশ্চেন বলছে হচ্ছে ভি নট ভার্সেস টি এর গ্রাফ আঁকতে, টাইমের রেসপেক্ট আঁকতে। সো টাইমের রেসপেক্ট আঁকতে হলে আমাদেরকে এই গ্রাফটাও লাগবে। এটা দেখে দেখে আমরা আউটপুটের গ্রাফটা আঁকবো। তাহলে আমরা এটার সাথে অ্যালাইন করে, পরীক্ষায় হয়তো এগুলা গ্রাফ দেয়া থাকবে, গ্রিড দেয়া থাকবে, বা আপনার প্রিভিয়াস সেমিস্টারের কোয়েশ্চেন গুলো যদি ফলো করেন, ডিসকর্ডে দেওয়া আছে, সেখানে দেখবেন গ্রিড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ভি নট ভার্সেস টি এর গ্রাফ আঁকবো। এখন কম্পারিজনটা হবে কিসের সাথে? 3 ভোল্টের সাথে। আগের বার 0 ছিল। তো 3 ভোল্টের চাইতে বড় না ছোট, এটা বোঝার জন্য আমাদেরকে এই ইনপুটে একটা 3 ভোল্টের মার্কার সেট করতে হবে, একটা 3 ভোল্টের দাগ দিতে হবে। তো ধরলাম এখানে কোথাও একটা 3 ভোল্ট আছে, এখানে একটা দাগ দিলাম। তার মানে এই 3 ভোল্টের উপরে থাকা মানে 3 ভোল্টের চাইতে বড় ইনপুটটা, আর 3 ভোল্টের নিচে থাকা মানে 3 ভোল্টের চাইতে ছোট। এটার উপর বেস করে আমরা আউটপুট ভোল্টেজটা আঁকবো এই লজিককে ফলো করে। তাই এগেইন আউটপুটটা হবে ইদার +15 অথবা 0 ভোল্ট, এটা তো শিওর। আউটপুটটা এই দুইটা ভ্যালুর মধ্যেই থাকবে। আচ্ছা, এখন
3 ভোল্টের চাইতে বড় নাকি 3 ভোল্টের চাইতে ছোট, সেটা বোঝার জন্য আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো লাগবে। তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলাকে আমরা নোট করি। এটা প্রথম ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড ইন্টারসেক্টিং পয়েন্ট, অর্থাৎ 3 ভোল্টের সাথে ইনপুটের ইন্টারসেক্টিং পয়েন্ট। এটা হচ্ছে থার্ড ইন্টারসেক্টিং পয়েন্ট। মানে গ্রাফ পেপার দেওয়া থাকলে আরো ইজিলি বোঝা যেত। এটা হচ্ছে ফোর্থ ইন্টারসেক্টিং পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন একটা একটা করে পোর্শন আমরা চিন্তা করি। দেখেন, 0 থেকে প্রথম ইন্টারসেক্টিং পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ এতটুকুর মধ্যে বলেন তো ইনপুট ভোল্টেজটা 3 ভোল্টের চাইতে ছোট না বড়? অর্থাৎ 0 থেকে এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত ইনপুট ভোল্টেজটা 3-এর চাইতে ছোট না বড়? নেগেটিভ এতটুকু, হবে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত দেখেন 3 ভোল্ট মানে রেড গ্রাফটা, আর ব্ল্যাকটা হচ্ছে ইসি। তাহলে ইসিটা কিন্তু 3 ভোল্টের চাইতে ছোট, এই যে এতটুকু পোর্শনে। তাহলে আমাদের লজিক কি বলে, 3 ভোল্টের চাইতে যদি ছোট হয় আউটপুট হবে 0 ভোল্ট। তার মানে শুরু থেকে এতটুকু পর্যন্ত আউটপুটটা 0। এরপর দেখেন, এরপর এই যে এতটুকু পোর্শনে, এখান থেকে এতটুকু পর্যন্ত ইনপুট গ্রাফটা কই? ইনপুট গ্রাফটা হচ্ছে 3 ভোল্টের উপরে, মানে 3 ভোল্টের চাইতে বড়। তো 3 ভোল্টের চাইতে বড় হলে আমাদের লজিক বলে আউটপুটটা +15 হবে। তার মানে এতটুকু অংশে আউটপুটটা হবে +15। আবার খেয়াল করে দেখেন, আবার পরের পোর্শনে এতটুকু অংশে আবার ইনপুট ভোল্টেজটা 3-এর চাইতে ছোট, তাহলে এগেইন আউটপুটটা আবার 0 হবে। এতটুকু পোর্শনে আবার 0, আবার সিমিলারলি পরের পোর্শনে আবার +15, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, সেটাকে যদি আমরা কন্টিনিউয়াস লাইন দিয়ে ড্র করি তাহলে এমন হবে। ওকে, আউটপুট ভোল্টেজটা দেখতে হবে এরকম। এটা হচ্ছে বি নাম্বার কোয়েশ্চেন। এখন সি নাম্বার কোয়েশ্চেনে আসি। তো সি নাম্বার বলছে ক্যালকুলেট দ্য হাই টাইম অফ ভি নট। হাই টাইম মানে হচ্ছে একটা সাইকেলে আউটপুট ভোল্টেজের একটা সাইকেল মানে কি এতটুকু, এটা তো পিরিয়ডিক একটা ওয়েভ। সো এই একটা সাইকেলে কতটুকু পার্সেন্টেজ অফ দ্য টাইম সে হাই থাকে, অর্থাৎ এটা তো হাই লো এরকম আউটপুটটা, হাই মানে 15 ভোল্ট, লো মানে 0 ভোল্ট। সো হাই টাইম মানে বুঝাই হচ্ছে একটা সাইকেলে, একটা টাইম পিরিয়ডে কত সময় বা কত পার্সেন্টেজ অফ দ্য টাইম আউটপুট ভোল্টেজটা হাই থাকে, এই টাইমটুকু আমাদের বের করতে হবে। তো এটা কিভাবে বের করবো? তো এটা বের করার জন্য আমাদের টাইম গুলা লাগবে। এটা একটা সাইকেল, তো এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কত লাগবে, এই ইন্টারসেক্টিং পয়েন্টটা কত লাগবে, হ্যাঁ, এবং টোটাল টাইম পিরিয়ডের কত পার্সেন্ট অফ দ্য সময় এটা হাই থাকে। তাহলে এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। এখন সেটা কিভাবে বের করবো? তো দেখেন, একটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া ছিল, সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, তাই না? তো ফ্রিকোয়েন্সিকে উল্টা করলে তো আমরা টাইম পিরিয়ড পাই। তার মানে 50-কে উল্টা করলে আমাদের কত হয়, 0.02। তাহলে এখানে একটা টাইম পিরিয়ড হচ্ছে 0.02, বা এটাকে যদি আমরা মিলি সেকেন্ডে নিয়ে যাই, অর্থাৎ 1000 দিয়ে গুণ করি, তাহলে 20 মিলি সেকেন্ড। তার মানে এই একটা হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড। পরেরটা হচ্ছে, তাহলে এটা হবে 40 মিলি সেকেন্ড, এরকম। তো আমাদের বের করতে হবে এই শুরুর টাইমটা কত। তো ধরলাম এই টাইমটা হচ্ছে T1, স্মল T1। এই T1 টাইমটা কিভাবে বের করবো? তো দেখেন, আমরা এটা তো লিখতে পারি যে এট T1 টাইম, T1 টাইম কোন টাইমটা, যে টাইমে ইনপুট ভোল্টেজটা 3 ভোল্টের সমান হয়। খেয়াল করে দেখেন, T1 কিন্তু এটা, এই যে এই টাইমটা। সো যখন ইনপুটটা 3 ভোল্টকে রিচ করে সেই টাইমটাকে আমরা বলছি হচ্ছে T1 টাইম। সো আমরা এটা লিখতে পারি এভাবে, এট T1 টাইম ইসি ইকুয়ালস টু 3 ভোল্ট, তাই না? এটা তো আমরা লিখতে পারি। তো এই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করার জন্য, অথবা ইসি গ্রাফটা কখন 3 ভোল্টে রিচ করে এটা বের করার জন্য আমাদের ইসি এর একটা ইকুয়েশন লাগবে। অর্থাৎ এই যে ইনপুট গ্রাফটা আছে, এই ব্ল্যাক গ্রাফটা, এটার একটা ইকুয়েশন লাগবে।
এবং ফরচুনেটলি এটা একটা স্ট্রেট লাইন, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত তো একটা স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইনের ইকুয়েশন তো আমরা বের করতে পারি, তাই না? স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার জন্য আমাদের দুইটা কোঅর্ডিনেট লাগে। তো কোঅর্ডিনেট গুলো কি কি? দেখেন, এটা তো 0 0, একটা কোঅর্ডিনেট হচ্ছে 0 0, আরেকটা কোঅর্ডিনেট হচ্ছে এটা। সো এই কোঅর্ডিনেটটার ভ্যালু কত খেয়াল করে দেখেন। এটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, একটা টাইম পিরিয়ড। তার মানে 20, 10। এটা হচ্ছে আরেকটা কোঅর্ডিনেট। তাহলে আমরা যদি দুইটা কোঅর্ডিনেট জানি, একটা হচ্ছে 0 0 অ্যান্ড আরেকটা হচ্ছে 20, 10, দুইটা কোঅর্ডিনেট জানলে আমরা ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো না, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা? অথবা এটা যেটা অরিজিন দিয়ে যাচ্ছে y = mx, আমরা প্রথমে স্লোপ বের করতে পারি, এরপর y = mx ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। অথবা আমাদের দুইটা কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, আমরা এভাবে করি, ওই যে x - x1/x1 - x2 = y - y1/y1 - y2, এভাবেই তো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করি। তো এখানে x মানে টাইম, y মানে হচ্ছে ইসি, যেটা ভোল্টেজ, যেটার ইকুয়েশন বের করতে যাচ্ছি। তাহলে x - x1 মানে t - 0 / 0 - 20 ইকুয়ালস y - y1, y তো ইসি, y - y1 মানে 0 / 0 - 10। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করছি আমরা। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, ইসি সমান আসে হাফ টি। এই গ্রাফটা আসে। আচ্ছা, এখন এই যে আমরা এই লজিকে বসাই দিব at t1 টাইম। সো আমরা এভাবে লিখতে পারি at t = t1, EC = 3 ভোল্ট। তাহলে এখানে আমরা ইসির ভ্যালুটা বসাই দিই, এই যে এটা। তার মানে ½ T1 সমান 3 ভোল্ট। তাহলে দেখেন T1 সমান কত? সরি, 3, এটা তো ভোল্ট ভোল্ট দুই পাশ থেকে চলে যায়, তাহলে এটা টাইমে পাবো। T1 সমান হবে 6। দেখেন, আমরা কিন্তু টাইমকে মিলি সেকেন্ড ধরে আসি অলওয়েজ, এখানে কিন্তু 20 মিলি সেকেন্ড ধরে হিসাব করছি। তাহলে এখানে যে টাইমটা পাচ্ছি এটা হচ্ছে মিলি সেকেন্ডে। তার মানে প্রথম ইন্টারসেক্টিং পয়েন্টটা 6 মিলি সেকেন্ডে, তারপরের ইন্টারসেক্টিং পয়েন্টটা 20 মিলি সেকেন্ড। তাহলে এখন আমরা হাই টাইম বের করতে পারি। তো আমরা এইভাবে লিখতে পারি, হাই টাইম অফ V0 ইকুয়ালস টু, হাই টাইম কত, কতক্ষণ পর্যন্ত হাই থাকে, তাই না? তাহলে এটা হবে ওই যে 20 - 6 অর 14 মিলি সেকেন্ড। ঠিক আছে, তাহলে একটা টাইম পিরিয়ডে 14 মিলি সেকেন্ড সে হচ্ছে হাই থাকে, আর বাকি 6 মিলি সেকেন্ড সে হচ্ছে লো থাকে। এটা যদি পার্সেন্টেজে বের করি, সেটাকে বলে হচ্ছে ডিউটি সাইকেল। হ্যাঁ, অনেক সময় কোশ্চেনে বলা থাকতে পারে ডিউটি সাইকেল কি। তো ডিউটি সাইকেল হচ্ছে এটা, যে হাই টাইম ডিভাইডেড বাই টাইম পিরিয়ড ইনটু 100, মানে ডিউটি সাইকেল একটা পার্সেন্টেজ জিনিস। তো আমরা এটা বের করতে পারি, কতক্ষণ পর্যন্ত হাই থাকে, 14 মিলি সেকেন্ড, টোটাল টাইম পিরিয়ড কত, 20 মিলি সেকেন্ড। সো এটাকে পার্সেন্টেজে নিলে কত হবে? 7/10, মানে 70%। তো এই গ্রাফটার ডিউটি সাইকেল হচ্ছে 70%, অর্থাৎ এটা এমন একটা আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি যেটা 70% অফ দ্য টাইম ইন ইচ সাইকেল যেটা হাই থাকে, বাকি 30% অফ দ্য টাইম লো থাকে। সো এই মানে পার্সেন্টেজে এটা জিনিসটাকে ডিউটি সাইকেল বলি। হ্যাঁ, বলেন। কেউ কোনো কোয়েশ্চেন করছিলেন প্রবলি? স্যার, স্যার 40 মিলি সেকেন্ড, স্যার এটা আমি কিভাবে লিখলাম স্যার কোশ্চেন দেখা? এটা কি আমার দেওয়া ছিল যে লাস্ট টাইমটা আমার 14 তো কোয়েশ্চেন দেখে লিখি নাই, মানে 14 না স্যার, যে 40 মিলি সেকেন্ড লিখলাম না স্যার গ্রাফে ও যেটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল সেই 50। ফ্রিকোয়েন্সিটা মানে একদম ফার্স্ট ও লাস্ট
না না, কি দেওয়া ফ্রিকোয়েন্সি তো একটা টাইম পিরিয়ড বের করতে কি হয়, টি ইকুয়ালস টু 1/f না? তো জি স্যার। ইনপুটের গ্রাফ তো এটা, সো ইনপুটের একটা টাইম পিরিয়ড কত এখানে না? আচ্ছা স্যার, বুঝছি হ্যাঁ, স্যার। এটা হচ্ছে দুইটা টাইম পিরিয়ড, সো একটা টাইম পিরিয়ড হয় হচ্ছে 20 মিলি সেকেন্ড, তো দুইটা টাইম পিরিয়ড 40 মিলি সেকেন্ড, এইভাবে বের করছি। তো তাহলে হাই টাইম বলতে আমরা জাস্ট স্লোপটা বের করছি, মানে স্লোপে যে পরিমাণ টাইমটা লাগছে। না, স্লোপে যে পরিমাণ টাইম সেটা না, হাই টাইম বলতে আমরা বের করছি আউটপুট ভোল্টেজটা একটা সাইকেলে, একটা টাইম পিরিয়ডে কতক্ষণ সময় সে হাই থাকে। আচ্ছা, বুঝছি জি স্যার। ঠিক আছে, সো এই ডিফারেন্সটা হচ্ছে 14 মিলি সেকেন্ড, এখান আচ্ছা থেকে স্যার, আর এতটুকু। একটা হচ্ছে আমরা যে হ্যাঁ, টি এর মান বের বের করলাম স্যার, ওখানে স্যার ইউনিটটা আমি মিলি সেকেন্ডে কিভাবে লিখলাম ভোল্ট থেকে? আচ্ছা, মিলি সেকেন্ডে ভোল্ট থেকে ঠিক না, মানে ধরেন at t = t1 EC = 3 ভোল্ট। তো জি স্যার। এখানে এই পাশে পুরাটা হচ্ছে ভোল্টে, এই পাশে পুরাটা হচ্ছে ভোল্টে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু হাফের তো একটা ইউনিট আছে, তো যখন আপনি হাফকে গুণ করে দিচ্ছেন, হাফের ইউনিট কি হবে? হাফের ইউনিট হবে হচ্ছে ভোল্ট পার মিলিসেকেন্ড। তো যখনই আপনি 3 এর সাথে হাফটাকে গুণ করতেছেন, তার মানে ভোল্ট পার মিলিসেকেন্ড দিয়ে আপনি গুণ করতেছেন, সরি, ভোল্ট পার মিলিসেকেন্ড দিয়ে ভাগ করতেছেন, যার কারণে এটার ইউনিটটা হয়ে যাচ্ছে মিলিসেকেন্ড। অর্থাৎ হাফের ইউনিট মানে স্লোপ কত, স্লোপ ইকুয়ালস টু কত, ভোল্টেজ বাই টাইম না? জি স্যার। তো স্লোপের ইউনিট তো হবে ভোল্ট পার মিলিসেকেন্ড। আর মিলিসেকেন্ড কেন, সেকেন্ড না কেন? কারণ আমরা যখন ইকুয়েশনটা স্যার এটা লিখছি বুঝছি কোড। স্যার, জি স্যার। হ্যাঁ, ওকে, তাহলে তো ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেমও আপনাকে করতে হতে পারে, এক্সাক্ট অ্যানালাইসিস, কতক্ষণ আউটপুটটা হাই থাকবে কতক্ষণ লো থাকবে এই জিনিসগুলো। তো একটা সাইকেলের জন্য যদি বের করি, আমরা বাকি সাইকেলগুলো কিন্তু মুখে মুখে হিসাব করতে পারবো। যেমন 0 থেকে t1 পর্যন্ত হচ্ছে 6 মিলিসেকেন্ড, তাহলে বাই সিমেট্রি এর পরের টাইমটা হবে 26 মিলিসেকেন্ড। এরপর আবার 14 মিলিসেকেন্ড সময় পরে এটা আবার লো হবে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা বের করে ফেলতে পারি, জাস্ট প্রথম পয়েন্টটা আমাদেরকে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হয়। ওকে, আমরা সামনে যাই, দেখি আর কি কি ম্যাথ আছে। উম, এটা পারবেন, সিমিলার। প্রবলেম 8 এবং 9 হচ্ছে সিমিলার। আচ্ছা, প্রবলেম 9-এ একটু প্যাচ আছে, প্রবলেম 10 যদি করি আই হোপ 9 ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা প্রবলেম করা যাক, প্রবলেম নাম্বার 10, খুবই সিমিলার, জাস্ট একটা জায়গাতেই প্যাচ, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলছে যে ইন দ্য ফলোইং সার্কিট ই ইন ইজ এ ট্রায়াঙ্গুলার ওয়েভ অফ 100 হার্জ ফ্রিকোয়েন্সি উইথ অ্যান অ্যামপ্লিটিউড অফ 5 ভোল্ট। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ইনপুট ভোল্টেজটা দেওয়া আছে এটা কেমন সেটা বলে দেওয়া আছে। আচ্ছা, এরপর বলছে স্কেচ উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেভেলস অফ অ্যাক্সিস ক্রসিং, মানে অ্যাক্সিস কে কোথায় ক্রস করে ওগুলা সহ বের করে বলছে দুইটা গ্রাফ আঁকতে, একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ ভার্সেস ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ ভার্সেস টাইমের গ্রাফ আঁকতে। সো আবার কিন্তু সেম জিনিস, জাস্ট পার্থক্য হচ্ছে আমাদের এই নেগেটিভের ভোল্টেজটা দেওয়া নাই। আগের বার কিন্তু নেগেটিভের ভোল্টেজটা দেওয়া ছিল 3 ভোল্ট, এখন দেওয়া নাই। তো এটা বের করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, এই ইনপুট ভোল্টেজটা কেমন হবে এই ডেসক্রিপশন অনুসারে কিন্তু আমরা একটা গ্রাফ এঁকে ফেলতে পারি ইনপুট ভোল্টেজে। যেমন ধরেন ইনপুট ভোল্টেজটা দেখতে আসলে কেমন হয়, ধরেন টাইমকে আমরা মিলি সেকেন্ডে নিচ্ছি, আর এ পাশে হচ্ছে ইনপুট ভোল্টেজটা আঁকতেছি ই ইন। তো ই ইন কি হবে বলছে, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, 100 হার্জ ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড হচ্ছে 5 ভোল্ট। তো অ্যামপ্লিটিউড 5 ভোল্ট মানে আপনারা ল্যাবে কাজ করে আসছেন 250-তে ট্রায়াঙ্গুলার ওয়েভ নিয়ে, ট্রায়াঙ্গুলার ওয়েভের বা সাইন ওয়েভের যখন আমরা অ্যামপ্লিটিউড 5 বলি, তার মানে উপরে যায় 5, নিচে যায় -5 পর্যন্ত। অর্থাৎ এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দেখতে এমন, উপর থেকে আঁকি বা নিচ থেকে আঁকি এটা ম্যাটার করে না, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ যেটা +5 থেকে -5 পর্যন্ত থাকবে। ঠিক আছে, ইনপুটটা দেখতে এমন। আর এটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 100 হার্জ। তো আমরা যদি 1/, করি 100 হার্জ ফ্রিকোয়েন্সি মানে একটা টাইম পিরিয়ড,
অর্থাৎ একটা টাইম পিরিয়ড কোথা থেকে কোথায় খেয়াল করেন, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা টাইম পিরিয়ড। সো এই টাইমটা হচ্ছে 10 মিলি সেকেন্ড। তার মানে বাই সিমেট্রি এর পরের টাইমটুকু হচ্ছে 20 মিলি সেকেন্ড। তার মানে এটা তো জিরো, তো 0 থেকে 10 এর মাঝখানে ঠিক এই পোর্শনে এটা হবে 5 মিলি সেকেন্ড, এবং এই পোর্শনটা হবে কত, 15 মিলি সেকেন্ড। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি যেহেতু দেওয়া আছে, আমরা উল্টা করে টাইম পিরিয়ড বের করে এই ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাচ্ছি। এখন গ্রাফ আঁকাটা আগের মতো, জাস্ট ওই লজিকটা আমাদেরকে দাঁড় করাতে হবে, কিন্তু তার আগে রেফারেন্স ভোল্টেজটা বের করতে হবে। সো খেয়াল করে দেখেন, এই নেগেটিভের ভোল্টেজটা কিন্তু দেওয়া নাই, বাট একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে ইনপুটে কোনো কারেন্ট যায় না। সো আই নেগেটিভ সমান কিন্তু 0। ইনপুটে যদি কোনো কারেন্ট না যায়, তার মানে এই 15 ভোল্ট যে 12 ওহম আর 3 ওহমের সাথে কানেক্টেড আছে, এই দুইটার মধ্যে সেম কারেন্ট ফ্লো হতে হবে। সেম কারেন্ট ফ্লো হওয়া মানেই হচ্ছে এই 12 আর 3 হচ্ছে কিসের, সিরিজে আছে। অর্থাৎ এই জিনিসটাকে যদি এখানে আলাদাভাবে আঁকি, তাহলে এমন দেখতে হবে, এটা গ্রাউন্ড 3 কিলো ওহম, এটা 12 কিলো ওহম, এবং এটা 15 ভোল্ট। এবং এই যে মাঝখানে যে ওয়্যারটা আছে, এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তার মানে 12 আর 3 এর মধ্যে সেম কারেন্ট ফ্লো হতে হবে। 12 আর 3 সিরিজে আছে, এবং এই যে এই মাঝখানের ওয়্যারটা, অর্থাৎ এটা হচ্ছে কত, ভি মাইনাস, আমাদের ভি মাইনাস এখানে নেগেটিভের ভোল্টেজটা। তাহলে ভি মাইনাস মানে এখান থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজটাই হচ্ছে ভি মাইনাস। তাহলে আমরা আগের মতো ভোল্টেজ ডিভিশন করতে পারি। ভি মাইনাস সমান উপরে থাকবে কত, 3, নিচে থাকবে 3 + 12 ইন্টু 15। তাহলে কত আসে, এটা 3 ভোল্ট। তাহলে এখন লজিকটা দাঁড় করাতে পারি। লজিক কি হবে, ইফ ই ইনপুট ভোল্টেজটা যদি 3 ভোল্টের চাইতে বড় হয়, তাহলে আউটপুট কত হবে বলেন, সার্কিট দেখে বলেন। এটা 3 ভোল্ট, নেগেটিভে 3 ভোল্ট দেওয়া, আর পজিটিভ এন্ডে হচ্ছে ইনপুট ভোল্টেজ দেওয়া। তাহলে পজিটিভটা যদি 3 ভোল্টের চাইতে বড় হয়, তাহলে আউটপুট কত হবে, 15 নাকি 0? তো 15 হবে। 15 হবে, রাইট। আউটপুট হবে +15 ভোল্ট, এবং উল্টা কেসটা 0 ভোল্ট হলে আউটপুট হবে 0 ভোল্ট, এটা যদি লেস দেন 0 হয়। বাকিটা তো পারবেন, বাকিটা আমি আর করে দিচ্ছি না। আপনারা এটা দেখে দেখে আউটপুট ভোল্টেজটা আঁকতে হবে। তো কিভাবে আঁকবেন, ওই যে আমাদের কম্পারিজনটা হচ্ছে কিসের সাথে, 3 ভোল্টের সাথে। তো আপনাদের এখানে একটা 3 ভোল্টে মার্কার দিতে হবে। তো ধরেন এটা 3 ভোল্ট, এখানে 3 ভোল্টে মার্ক করতে হবে। মার্ক করে এরপর এই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলা নোট করতে হবে, যে ইন্টারসেক্টিং পয়েন্ট এখানে একটা, এখানে একটা, এরপর এখানে একটা, এখানে আরেকটা, এবং ফাইনালি এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট। সো এখানে প্রত্যেকটা এখান থেকে এতটুকু সময় ইনপুটটা 3 ভোল্টের চাইতে বড় নাকি ছোট, আউটপুট কত হবে এই লজিক অনুসারে সেভাবে হচ্ছে করতে হবে। ঠিক আছে, এটা আমি আর করে দিচ্ছি না, এটা আপনাদের জন্য থাকুক। আর ভোল্টেজ ভার্সেস ভোল্টেজ গ্রাফটা আগের মতো সিম্পল। আউটপুট ভোল্টেজ ভার্সেস যদি ইন প্লট করি, তাহলে এখন কম্পেয়ারটা হবে কিসের সাথে, আচ্ছা এখানে আমি ভুল করে 0 লিখছি, এটা 3 হবে। আর 3 ভোল্টের চাইতে ছোট বা 3 ভোল্টের চাইতে বড়, তো এই ভোল্টেজের সাথে কম্পেয়ারটা হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স ভোল্টেজ। তাহলে 3 ভোল্ট কোথায় আছে এই অ্যাক্সিসে, 3 ভোল্ট আছে হচ্ছে যেহেতু পজিটিভ, তাহলে এখানে কোথাও রাইট সাইডে একটা 3 ভোল্ট আছে। সেই 3 ভোল্ট থেকে রাইট সাইডে গেলে একরকম, 3 ভোল্ট থেকে লেফট সাইডে গেলে আরেক রকম। ঠিক আছে, দুইটা ভোল্টেজ হবে। ওকে, আমি এটা এখানেই ছেড়ে দিচ্ছি, আপনারা পারবেন আশা করি। স্যার হ্যাঁ বলেন। স্যার আগের প্রবলেম স্যার, আমরা ট্রায়াঙ্গুলার যে ওয়েভটা আঁকি স্যার, এটা স্যার মাইনাস থেকে শুরু হবে কিভাবে স্যার, আমি কেমনে বুঝবো? না, এটা র্যান্ডম, এটা প্লাস থেকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা মানে এটা আপনি কয়েকভাবে আঁকতে পারেন, এই প্লাস থেকেও শুরু করতে পারেন, অথবা অনেকে এটা 0 থেকে শুরু করে, এভাবেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার এটা রেকর্ডিংটা কি সারা হবে?
হ্যাঁ, রেকর্ডিং আমি অলরেডি একটা প্লে লিস্ট দিয়ে রাখছি কালকে, সো রেকর্ডিংটা ওই প্লে লিস্টে আপলোড করব। আর ডিসকর্ডে স্টাডি ম্যাটেরিয়ালস চ্যানেলে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্লাস শেষ হয়নি বাই দ্য ওয়ে, যায়েন না এখন। আচ্ছা, আর ছোট ছোট একটা দুইটা প্রবলেম করে আমি শেষ করব। সেটা হচ্ছে, যেমন আমাদেরকে যদি কোনো ডিজাইন প্রবলেম বলে, তখন কি হবে? ডিজাইন প্রবলেম মানে হচ্ছে আপনাদের এই কোর্সের কোর্স আউটকাম CO3, যেটা ওটা হচ্ছে ডিজাইন প্রবলেমের উপর বেস করা। ডিজাইন প্রবলেম মানে হচ্ছে যেখানে আপনাকে আউটপুট দেওয়া থাকবে, সেখান থেকে ইনপুট সাইডে কিছু প্রেডিক্ট করতে হবে, সেখান থেকে হয়তো সার্কিটটা ডিজাইন করতে হবে, সার্কিটের কোনো আননোন প্যারামিটার প্রেডিক্ট করতে হবে। এই ধরনের প্রবলেমগুলোকে আমরা বলি হচ্ছে ডিজাইন প্রবলেম। তো তেমনই একটা প্রবলেম হচ্ছে প্রবলেম 13। তো প্রবলেম 13-এ দুইটা প্রবলেম আছে, আমি যে কোনো একটা করে দিচ্ছি। অর্থাৎ A আর B দুইটা আছে। আমি এ নাম্বারটা করে দিচ্ছি। এ নাম্বারে বলছে যে ডিজাইন এ সার্কিট উইথ এ সিঙ্গেল আইডিয়াল অপেম। একটা অপেম দিয়ে একটা সার্কিট ডিজাইন করতে বলছে। ফর ফর দ্য VTC প্লট শোন বিলো, V output and V input are the output and input voltages respectively. সো এখানে একটা VTC দেওয়া আছে, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আর VTC মানে কি বলছিলাম, যে আউটপুট ভার্সেস ইনপুট ভোল্টেজের প্লট। এটা দেখে সার্কিটটা আঁকতে হবে। তো সার্কিটটা আঁকার জন্য প্রথমত, যেহেতু এটা একটা অপেম্পের সার্কিট, অপেম্পের দুইটা বায়াস ভোল্টেজ থাকে, একটা প্লাস ভি স্যাচুরেশন, একটা মাইনাস ভি স্যাচুরেশন। তা আপনারা গ্রাফটা দেখে বলেন তো প্লাস ভি স্যাচুরেশন কত? বলতে পারবেন? মানে আউটপুট ভোল্টেজের সর্বোচ্চ ভ্যালু কত? তো +10। রাইট, +10 ভোল্ট। আর নেগেটিভটা কত? নেগেটিভ স্যাচুরেশন -5। -5 ভোল্ট। তাহলে আমরা যে সার্কিটটা আঁকতে যাচ্ছি সেটা একটা অপেম্প হবে, এবং এই অপেম্পের দুইটা জিনিস আমরা শিওর। একটা হচ্ছে এখানে +10 ভোল্ট, একটা হচ্ছে এখানে -10 ভোল্ট, -5 ভোল্ট। এটা হচ্ছে আউটপুট, ভি আউটপুট দেওয়া, ইনপুট দুইটা। এখন কোন ইনপুটে কোন ভোল্টেজ হবে সেটা হচ্ছে কথা। তো নেক্সট যেটা, যে ইনফরমেশনটা আমরা গ্রাফ থেকে বের করতে পারি সেটা হচ্ছে ভি রেফারেন্স কত, অর্থাৎ কতর সাথে কম্পারিজনটা হচ্ছে। স্যার -3। -3 ভোল্ট, রাইট। এই -3 ভোল্টের ডানে গেলে একরকম, বামে গেলে একরকম। তো তার মানে এই যে দুইটা ইনপুট আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, যে কোনো একটাতে -3 ভোল্ট বসবে, অন্যটাতে বসবে হচ্ছে ভি ইনপুট। এখন কোনটাতে -3 ভোল্ট, কোনটাতে ভি ইনপুট বসবে, সেটা আমরা ট্রায়াল এন্ড এরর করে দেখতে পারি। যেমন ধরেন, আহ, যদি ফর এক্সাম্পল কোনো কিছু বোঝার আগে র্যান্ডমলি এক জায়গায় দিয়ে দিচ্ছি, ধরলাম এটা -3 ভোল্ট, এটা ভি ইনপুট, তাহলে কি লজিকটা মিলে কিনা একটু দেখি। তো গ্রাফে লজিক হচ্ছে, বা আমাদের সার্কিটে সার্কিটে যে এখানে -3 ভোল্ট, এখানে ভি ইনপুট দিয়ে দিছে, জাস্ট ট্রায়াল এন্ড এরর। সো ভি ইনপুট যদি -3 ভোল্টের চাইতে বড় হয়, তাহলে আউটপুটটা কত আসা উচিত অ্যাকর্ডিং টু আওয়ার সার্কিট? কত আসবে? স্যার -5 আসবে। না, আমাদের সার্কিট অনুসারে কত? মানে গ্রাফ বাদ দেন, সার্কিটে যে আমরা র্যান্ডমলি দিয়ে দিছি দুইটা, সার্কিট অনুসারে কত? এটা হচ্ছে প্লাসের ভোল্টেজ, এটা হচ্ছে নেগেটিভের ভোল্টেজ। সো প্লাসের ভোল্টেজ যদি নেগেটিভের ভোল্টেজের চাইতে বড় হয়, তাহলে +10 আসবে আর কি। +10 ভোল্ট, রাইট। এটা কি গ্রাফের সাথে মিলে? অর্থাৎ এই -3 ভোল্টের চাইতে বড়, অর্থাৎ রাইট সাইডে গেলে কি আউটপুট +10 ভোল্ট আছে তো গ্রাফে? উল্টা আসে আর কি গ্রাফে আর কিছু। হ্যাঁ, উল্টা আসে, এক্স্যাক্টলি। তার মানে আমরা ট্রায়াল এন্ড এররে প্রথমে যেটা ধরছি সেটা আসলে ঠিক না। তার মানে -3 ভোল্টটা হবে নিচে, ইনপুটটা হবে উপরে। এখন ঠিক আছে, এখন লজিকটা হবে এটা -5 ভোল্ট হবে। ঠিক আছে, তাহলে খুবই সিম্পল জিনিসগুলা, দুইটার যে কোনো একটা কম্বিনেশন হবে। সো ট্রায়াল এন্ড এরর করে আমরা দেখতে পারি কোন কম্বিনেশনে পৌঁছাবে। সো এটা হচ্ছে
গ্রাফ থেকে সার্কিট প্রেডিক্ট করা। আমাদের টাইম অলমোস্ট শেষ, দেখি আর কিছু এখানে আছে কিনা। এটাও আপনারা পারবেন, এটা হচ্ছে টাইমের রেসপেক্টে গ্রাফ দেওয়া আছে, আউটপুট গ্রাফ দেওয়া আছে, ইনপুট গ্রাফ দেওয়া আছে। আমাদেরকে বলছে ভিটিসি আঁকতে। ভিটিসি ভিটিসি মানে হচ্ছে কি, আউটপুট ভার্সেস ইনপুট আঁকতে। তো এখান থেকে যেটা করতে হবে, লজিকটা দাঁড় করাতে হবে, অর্থাৎ কত ভোল্টের চাইতে বড় হলে কি হচ্ছে, ছোট হলে কি হচ্ছে, এটা দেখে লজিকটা বের করতে হবে। লজিকটা বের করে এরপর এখানে এঁকে দিতে হবে, জাস্ট এটাই। আচ্ছা, এরপর এটা লাগবে না, বা এটা সম্ভবত আমি আমার যে ওই পুরা কোর্সের যে প্লেলিস্ট আছে সম্ভবত ওখানে করে দেওয়া আছে, যদিও এটা স্টারিস্ক দেওয়া আছে। সো চাইলে আপনারা একবার ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই প্রবলেমটা একটু দেখি, এটাতে কি বলছে, স্কেচ ভিএ ভার্সেস টি এবং ভি নট ভার্সেস টি। আচ্ছা, এটা করে আমরা একটু শেষ করি। ছোট প্রবলেম, জাস্ট 2-3 মিনিট লাগবে। তো আমাদেরকে একটা গ্রাফ দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে, আর সিম্পলি বলছে যে ভিএ ভার্সেস টি এবং ভি নট ভার্সেস টি দুইটা টাইমের রেসপেক্টে গ্রাফ আঁকতে। তো ভিএ কোনটা, এই যে এটা, আর ভি নট হচ্ছে একদম এটা। সো দুইটা অপেম্প, একটা অপেম্প থেকে আউটপুট গিয়ে আবার একটা অপেম্পের ইনপুটে ঢুকে যাচ্ছে, আবার এদিকে 3 ভোল্ট আছে, সেখান থেকে একটা ভোল্টেজ সোর্স হয়ে আবার এখানে চলে আসতেছে। তো আমরা একটা একটা করে দেখি। প্রথমে ভি এ। তো ভি এ যেটা, সেটা কিসের সাথে কম্পেয়ার হবে বলেন? মানে প্রথম অপেম্পের জন্য গ্রাফটা কেমন হবে? দেখেন, ইনপুট ভোল্টেজ হচ্ছে প্লাসে, যে ইনপুট ভোল্টেজটা এই যে এটা একটা সাইন ওয়েভ। তো ইনপুট ভোল্টেজ যদি নেগেটিভের চাইতে বড় হয় তাহলে একরকম, নেগেটিভের চাইতে ছোট হলে একরকম। তো আমরা লজিকটা এখানে লিখতে পারি যে ভিআই যদি, এখানের ভোল্টেজ কত, এই যে 3 ভোল্টটা কানেক্টেড, তাই না? এই 3 ভোল্টটা ডিরেক্ট কানেক্টেড। আর অ্যারো মানে কি বলছিলাম, অ্যারো মানে হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড 3 ভোল্ট গ্রাউন্ড পর্যন্ত। আচ্ছা, তার মানে নেগেটিভে আছে 3 ভোল্ট। এই যে এই ভোল্টেজটা হচ্ছে 3 ভোল্ট। তার মানে ভিআই যদি 3 ভোল্টের চাইতে বড় হয় তাহলে ভি নট কত হবে বলতে পারবেন? আর ভি নট তো না, ভি এ। বলেন দেখি, দেখে বলেন। 3 ভোল্টের চাইতে যদি এটা বড় হয় তাহলে আউটপুট কত হবে? পজিটিভ হবে, +8। হ্যাঁ, +8 ভোল্ট হবে। আর যদি এটা 3 ভোল্টের চাইতে ছোট হয় তাহলে তাহলে হবে হচ্ছে লোয়ার ভোল্টেজটা, অর্থাৎ 0 ভোল্ট, যে এখানে 0 ভোল্ট দেওয়া। তাহলে এখন আমরা এটা গ্রাফটা আঁকতে পারি। তাহলে 3 ভোল্টের সাথে কম্পেয়ার করতে হবে, এবং 3 ভোল্টের এখানে একটা মার্কার অলরেডি সেট করা আছে, হ্যাঁ, এই মার্কারটা। তো আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো বের করতে হবে, অর্থাৎ এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, তারপর এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এবং ফাইনালি হচ্ছে এখানে একটা। অর্থাৎ 3 ভোল্টের সাথে ইনপুটটা যেখানে যেখানে ইন্টারসেক্ট করে। তো এখন 0 থেকে, এটা হচ্ছে ভি এর গ্রাফ। দেখেন, 0 থেকে প্রথম ইন্টারসেক্টিং পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ এতটুকু অংশ পর্যন্ত, এই যে গ্রিনিশ যে কালারটা আছে, টিল কালার মনে হয়, এই গ্রিনটা হচ্ছে 3 এর চাইতে নিচে, তাই না? তার মানে হচ্ছে ছোট, ইনপুট ভোল্টেজটা 3 ভোল্টের চাইতে ছোট। ইনপুট ভোল্টেজ 3 ভোল্টের চাইতে ছোট হলে দেখেন আউটপুটটা হবে 0 ভোল্ট। তার মানে এতটুকু পর্যন্ত 0 ভোল্ট। এরপর এখান থেকে এতটুকু পর্যন্ত ইনপুটটা 3 ভোল্টের উপরে, 3 ভোল্টের চাইতে বড়। সো ইনপুট যদি 3 ভোল্টের চাইতে বড় হয় তাহলে আউটপুট হবে +8 ভোল্ট। সো এখানে হবে +8 ভোল্ট। একটা প্যাটার্ন জানলে বাকিগুলো এমনি এঁকে দেওয়া যায়। এখান থেকে এখানে আবার 0 থাকবে, এখানে আবার +8 ভোল্ট, আবার 0, আবার +8 ভোল্ট, যেহেতু এটা পিরিয়ডিক একটা ওয়েভফর্ম। এটা হবে ভি এর গ্রাফ। এবার ভি এটা যাচ্ছে হচ্ছে আবার নেগেটিভ ইনপুটে, পরের অপ অ্যাম্পে।
পজিটিভে কত ভোল্টেজ এখানে? তো ধরেন এই ভোল্টেজটা কত, আপনারা কি মুখে মুখে বলতে পারবেন এটা কত? ধরেন এটা ভি প্লাস। তো এটা 8 ভোল্ট হবে আর কি। না না না, এটা কি 8 ভোল্ট হবে ভি প্লাস এরটা? না স্যার, প্লাসেরটা 8 ভোল্ট না sir। হ্যাঁ, এই প্লাসেরটাই আগে বের করতে হবে, অর্থাৎ কতর সাথে কম্পেয়ার করবে। তো খেয়াল করে দেখেন, এটা খুব সিম্পল, মানে একটা সুপার নোডের মতো, তাই না? এই পাশে একটা জি নোড, স্যার। এ পাশে একটা নোড, দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স কানেক্টেড। তাহলে আমরা লিখতে পারি না যে ভি প্লাস মাইনাস, অর্থাৎ এই নোডের ভোল্টেজ মাইনাস এ পাশের নোডের ভোল্টেজ 3 সমান মাঝখানের ভোল্টেজ সোর্সটা, এটা মাইনাস এটা করলে মাঝখানেরটা পাবো। সেখান থেকে আমরা বলতে পারি যে ভি প্লাস সমান আসে আসলে 6 ভোল্ট, এই ভোল্টেজটা 6 ভোল্ট। তাহলে 6 ভোল্টের সাথে কম্পেয়ার করতে হবে এখন এই ভি এ কে। আমাদের লজিকটা হচ্ছে ভি এ যদি 6 ভোল্টের চাইতে বড় হয় তাহলে আউটপুট কত হবে? এটা 6 ভোল্ট, 6 ভোল্টের চাইতে বড় হলে আউটপুট হবে, আচ্ছা এখানে কিন্তু উল্টা ভাবে আঁকা, এটা কিন্তু দেখেন পজিটিভটা উপরে দেওয়া, নেগেটিভটা নিচে দেওয়া, অর্থাৎ এই অপ এম্পটা উল্টায় আঁকা। বাট এটা প্লাস ভি স্যাচুরেশন এবং এটা নেগেটিভ ভি স্যাচুরেশন। আচ্ছা তাহলে ভি এটা যদি প্লাসের চাইতে বড় হয়, অর্থাৎ 6 ভোল্টের চাইতে বড় হয়, তাহলে আউটপুট হবে 8 ভোল্ট, সরি 4 ভোল্ট। আমাদের টাইম প্রায় শেষ। আচ্ছা, কারো যদি ক্লাস থাকে এরপরে, তাহলে এই মিটিং এর চ্যাটে স্টুডেন্ট আইডিটা লিখে লিভ নিতে পারেন। আচ্ছা, ভি নট হবে 8 ভোল্ট, এটা হচ্ছে লজিক। তার মানে এখন আরেকটা গ্রাফ আসবে যেখানে ভি এ এর সাথে কম্পারিজনটা হবে কত, 6 ভোল্টের। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা 6 ভোল্টে দাগ দিতে পারি। তো ইন্টারসেক্টিং পয়েন্ট গুলা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, হ্যাঁ, এই এই জায়গাগুলোতেই তো ইন্টারসেক্ট করে। আচ্ছা তাহলে 0 থেকে প্রথম ইন্টারসেক্টিং পয়েন্টটাতে কি হয় দেখেন, এই এতটুকু অংশে ভি এ যেটা, অর্থাৎ ইয়েলো কালার, যেটা ইয়েলো কালারটা 6 ভোল্টের চাইতে ছোট। তার মানে 6 ভোল্টের চাইতে ছোট হলে আউটপুট কত হবে? +8 ভোল্ট। +8 ভোল্ট হবে। তার মানে আউটপুট গ্রাফটা এখানে +8 ভোল্ট। ঠিক তেমনি এই মাঝখানের অংশটুকুতে ইয়েলো কালারটা, এই যে ইয়েলো কালারটা 6 ভোল্টের চাইতে উপরে, 6 ভোল্টের চাইতে যদি বড় হয়, এই যে বড় হয়, তখন আউটপুট হবে 4 ভোল্ট, অর্থাৎ এখানে এরকম, এবং এই প্যাটার্নটাই রিপিট হতে থাকবে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? কেউ যদি না বুঝেন তাহলে বলেন। ওকে, তাহলে আমাদের এই তো অপ এম্পের ওপেন লুপ ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি এগুলাই। আর নেক্সট নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে অপ এম্পের ক্লোজ লুপ ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়। হ্যাঁ, আর ওপেন লুপ এক্স্যাক্টলি কেন বলা হয়, ক্লোজ লুপ কেন বলা হয়, এগুলোও পরের ক্লাসে ডিসকাস করবো। তো আজকে এই পর্যন্তই।